ওকে, সো আমরা আজকের আমাদের চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। দীর্ঘদিন পরে আমরা আবার শুরু করতেছি। সো এটা হচ্ছে মডিউল 7, ইথারনেট সুইচিং। দেখি এখানে কি কি বলে। এই চ্যাপ্টারে ইথারনেট সুইচিং নিয়ে আলোচনা করবে। ইথারনেট ফ্রেম, ইথারনেটের ম্যাক অ্যাড্রেস টেবিল, সুইচ স্পিড অ্যান্ড ফরওয়ার্ডিং মেথড, এইগুলি বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করবে। এই জিনিসগুলো কি জিনিস সেগুলো একটু বলা আছে। এক্সপ্লেইন হাউ দ্য ইথারনেট সাবলেয়ার্স আর রিলেটেড টু দ্য ফ্রেম ফিল্ডস, ডিসক্রাইব দ্য ইথারনেট ম্যাক, এক্সপ্লেইন হাউ এ সুইচ বিল্ডস ইটস ম্যাক অ্যাড্রেস টেবল অ্যান্ড ফরওয়ার্ড ফ্রেম। অর্থাৎ কিভাবে মানে ইথারনেট জিনিসটাকে কিভাবে কাজটা করে, সব জিনিসই এখানে মোটামুটি কিছুটা থাকবে। সো লেটস সি, এখানে বেশি সময় নষ্ট না করে আমাদের জিনিসপত্র দেখতে চলে গেলে আমার মনে হয় আমরা বেটার করব। তো এরপরে পরের স্লাইডে যদি আসি, ইথারনেট ফ্রেম নিয়ে প্রথমে আমাদের কথাবার্তা। তো এখানে দেখা যাচ্ছে ইথারনেট এনক্যাপসুলেশন এর যে ব্যাপারটা, অর্থাৎ প্রতি লেয়ারে আসলে এক ধরনের এনক্যাপসুলেশন করে থাকে, যেটা হচ্ছে অর্থাৎ সে আর একটা হেডার এবং ফুটার এই ধরনের প্রতি লেয়ারে আমরা দেখেছি এই জিনিসটা অ্যাড করে। আচ্ছা, সো ইথারনেট অপারেটস ইন দ্য ডাটা লিঙ্ক লেয়ার অ্যান্ড দ্য ফিজিক্যাল লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ারের মাঝখানে সে আসলে কাজটা করে ওভার দুইটা লেয়ারই। তো এই ফিজিক্যাল লেয়ারের সাথে ডাটা লিঙ্ক লেয়ারের যে কমিউনিকেশন বা ম্যাক, এই অংশে আসলে কাজ করে 802.3 স্ট্যান্ডার্ড এবং IEEE 802.3, আর উপরের অংশে কাজ করে হচ্ছে যেটা নেটওয়ার্ক লেয়ারের সাথে কাজ করবে সেটা হচ্ছে 802.2. So it is a family of network technology defined in IEEE 802.2 and 802.3 standards. ওকে, সো এলএলসি এবং ম্যাক সাবলেয়ার, এগুলো সম্পর্কে কি আমরা আগে বলেছিলাম? যতদূর মনে পড়ে তো বলেছিলাম, তারপরে আমরা একটু ডিসকাস করে নেই। The 802 LAN or MAN standards, including Ethernet, use two separate sublayers of the data link layer to operate. অর্থাৎ এই 802 যে স্ট্যান্ডার্ডটা আছে, এটা এই ডেটা লিঙ্ক লেয়ারের দুই ভাগে বিভক্ত। এলএলসি সাবলেয়ার একটা, ম্যাক সাবলেয়ার একটা। এলএলসি সাবলেয়ারটা হচ্ছে উপরের, এটা আগেই বলেছি, নেটওয়ার্ক লেয়ার প্রোটোকলগুলোর সাথে তারা কমিউনিকেটটা করে থাকে। তো আর নিচের যেটা আছে ম্যাক, এটা হচ্ছে ম্যাক সাব লেয়ার যেটাকে বলা হচ্ছে আর কি। এটা আপনার এই ফিজিক্যাল লেয়ারের সাথে কমিউনিকেশনটা করতেছে, এবং এখানে এনক্যাপসুলেশন, মিডিয়া অ্যাক্সেস এই ধরনের জিনিসগুলো করা হয়ে থাকে। এখানে আবার একটু ব্যাপার আছে। 802 ওর ইথারনেটের জন্য 802.2 এবং WLAN বা এই মানে ওয়্যারলেস ল্যান যেগুলোকে কমিউনিকেশন বলি আমরা, এটা হলো 802.11 আর কি। আর ডাব্লিউ প্যান বলে একটা আছে, যেটা আপনার ওই ব্লুটুথ বা RFID এগুলোর জন্য কাজে লাগে। সেটা হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড 802.15। ঠিক আছে, সো তিনটাই স্ট্যান্ডার্ড এখানে কাজ করে আর কি। সো তারপরে আসি, the MAC sublayer is responsible for data encapsulation access and accessing the media. Data encapsulation, 802.3 data encapsulation includes the following: Ethernet frame থাকবে, Ethernet addressing থাকবে এবং Ethernet error detection। আচ্ছা, এরর ডিটেকশন আসলে বিভিন্ন ধরনের মেথড থাকে। আগে প্রথম থেকে বলি, ইথারনেট ফ্রেম। ফ্রেম তো আপনারা জানেনই যে এই ডেটাটা, মূল যে ডেটাটা আসে সেটার উপর একটা এনক্যাপসুলেশন করা। এই মানে প্রতিটা লেয়ারেরই এই এই অংশ, মানে লেয়ার কোন একটা হেডার বা ফুটার দেওয়ার পরে যেই জিনিসটা দাঁড়ায়, সেই জিনিসটার বিভিন্ন লেয়ার ভেদে বিভিন্ন নাম হয়ে থাকে, যেমন প্যাকেট, তারপরে এই ফ্রেম, তারপরে এরকম আরো বিভিন্ন নামে বিভিন্ন লেয়ারে ডাকা হয়। ঠিক আছে, সো এই ইথারনেট লেয়ার এটাকে ফ্রেম বলতেছে। তো এটার মধ্যে অ্যাড্রেসিং কি থাকে? দ্য ইথারনেট ফ্রেম ইনক্লুডস বোথ এ সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস নিয়ে এটা কাজ করে মূলত। টু ডেলিভার দ্য ইথারনেট ফ্রেম ফ্রম ইথারনেট নিক টু ইথারনেট, ইথারনেট নিক টু ইথারনেট নিক অন দ্য সেম ল্যান। তো
তো ম্যাক অ্যাড্রেস কখনোই আসলে নেটওয়ার্কের বাইরে যায় না, তাই এইটা আসলে যে কোনো একটা ইথারনেট নিক বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যেটাকে বলা হয় আর কি, আপনি আসলে যখন গুগলের কাছে আপনার আপনার পার্সোনাল ল্যাপটপ থেকে গুগলের কাছে পৌঁছতে চান, আপনার যেই ম্যাক অ্যাড্রেসটা এইটা পাঠাবে, ডাটা পাঠাবে হচ্ছে আপনার রাউটার বা গেটওয়ে, যেটা দিয়ে আপনি আসলে বাইরে চলে যাবেন, সেই আপনার নেটওয়ার্কের মধ্যে আছে সেই আহ, কি বলে এটাকে ম্যাক অ্যাড্রেসে সে পাঠাবে। সো ম্যাক অ্যাড্রেসটা এর বাইরে আর যাচ্ছে না, ম্যাক অ্যাড্রেস কখনো নেটওয়ার্কের বাইরে যেতে পারে না, ঠিক আছে। ওকে, তো দেন আসেন ইথারনেট এরর ডিটেকশন। এরর ডিটেকশনের অনেক ধরনের মেকানিজম থাকে, প্যারিটি বিট চেক করে বা কি বলে সিআইসি, এ ধরনের আরো কিছু মানে সাইক্লিক কিছু এটি অ্যালগোরিদম আছে। সো এইখানে যেটা করা হয় সেটা হলো ফ্রেম চেক সিকোয়েন্স। The Ethernet frame includes a frame check sequence (FCS) trailer used for detection. ট্রেইলার বলতে বোঝাচ্ছে আর কি শেষে ট্রেইল, হেড বলতে আমরা প্রথম দিকে বুঝি, যদি প্রথম একটা ফ্রেম আছে এটার প্রথম দিকে কোনো কিছু ইনক্লুড করলে আমরা বুঝি এটা হেডার, আর শেষের দিকে কোনো কিছু ইনক্লুড করলে আমরা বুঝি এটা ট্রেইলার, ঠিক আছে। সো এই এই টার্মটা আসলে কম্পিউটার সায়েন্সে ইম্পর্ট্যান্ট একটা টার্ম, অর্থাৎ এই ট্রেইলার জিনিসটা হচ্ছে শেষের দিকে যুক্ত থাকে। ওকে, সো দেন এরপরে আমরা যদি যাই, এই এই জিনিসগুলো তো আগে একটু বলেছে। আচ্ছা, এই জিনিসগুলো আমি আগে বলেছিলাম, ওই যে সিএসএমএ সিডি এবং সিএসএমএ সিএ, তাই তো? এই দুইটার কথা আমি কিন্তু আগে বলেছিলাম, মনে আছে কিনা গতদিন, যে কলিশন, একটা হচ্ছে অ্যাভয়েডেন্স আর একটা হচ্ছে কলিশন ডিটেকশন। তো আবার একটু এখানে কি লিখেছে একটু পড়ে দেখি। মিডিয়া অ্যাক্সেস also IEEE MAC sublayer includes the specifications for different Ethernet communication standards over various types of media including copper and fiber. Legacy Ethernet using a bus topology or hubs is shared. Half duplex, so half duplex medium কি জিনিস আমরা আগে থেকেই জানি, আর ফুল ডুপ্লেক্স কি জিনিস সেটাও জানি। হাফ ডুপ্লেক্স হচ্ছে অ্যাট এ টাইম একদিক থেকে ডাটা যেতে পারবে, সেটা যে কোনো দিকেই হোক, একদিক থেকে ডাটাটা যাবে, তাই তো? ইথারনেট ওভার এ হাফ ডুপ্লেক্স মিডিয়াম ইউজেস এ কন্টেনশন বেসড অ্যাক্সেস মেথড, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, কলিশন ডিটেকশন। সো কলিশন ডিটেকশন করে। কলিশন অ্যাভয়েডেন্স যেটা, সেটা বলেছি কি ওয়াইফাই এর জন্য কলিশন অ্যাভয়েডেন্স, কারণ কি ওখানে সিগন্যাল এতই দুর্বল থাকে যে আসলে কোনটা আসলে মেইন সিগন্যাল আর কোনটা আসলে দুইটা ওভারল্যাপ হয়ে কোলাইড করে আসলে সিগন্যাল এসেছে, সেটা ধরার উপায় আসলে ওখানে খুব বেশি নাই, সবসময় ওইটা করা যায় না। সো যার ফলে ওখানে এমনভাবে অ্যালগোরিদমটা ডিজাইন করা যে কলিশন অ্যাভয়েডেন্স, সেখানে সবসময় কলিশন যাতে না হয়, সেটার কি বলে অ্যালগোরিদম গুলো ওইভাবেই তৈরি করা। আর অন্যদিকে আমাদের ল্যানে যেহেতু ওয়্যারের মাধ্যমে যাচ্ছে, সো দুইটা যদি সিগন্যাল কোলাইড করে তাহলে ইজিলি সেটাকে ধরা যায় যে হ্যাঁ এখানে ডাবল সিগন্যাল চলে এসেছে। তো তখন তারা এটা ডিটেক্ট করে এবং ডিটেক্ট করে এটাকে রিজলভ করার ব্যবস্থা করে। সো এটাকে কলিশন ডিটেকশন বলতেছে। এই জিনিসগুলো আমি আগের দিনও বলেছিলাম। সো সিএসএমএ সিডি এবং সিএসএমএ সিএ এই দুইটার মধ্যে পার্থক্য আপনারা মোটামুটি বুঝতে পারলেন। সো ইথারনেট ল্যান্স অফ টুডে ইউজেস সুইচেস দ্যাট অপারেট ইন ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স মানে তো বুঝতে পারতেছেন যে দুই দিক থেকেই ডেটা একই সাথে পাঠাতে পারবে এবং কোনো সমস্যা হবে না। সো ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন উইথ ইথারনেট সুইচেস ডু নট রিকোয়ার অ্যাক্সেস কন্ট্রোল থ্রু সিএসএমএ সিডি। ওকে, সো এখানে আসলে আপনার কি বলে 802.3 যেটা, এটা যদিও আপনার ইয়ের ক্ষেত্রে ইউজ হয়, ইথারনেটের ক্ষেত্রে ইউজ হয়। আমরা একটু আগে যদি আগের ইয়েতে যাই তাহলে, আচ্ছা এখানে 802.2 লিখেছে, এটা আসলে সম্ভবত 802.3 হবে, ঠিক আছে। ম্যাকলেয়ার 802.3 হওয়ার কথা এখানে। আচ্ছা, সো যেটা বলতে চাচ্ছিলাম, এই 802.3 এইটাকে আবার বিভিন্ন স্ট্যান্ডার্ডে ভাগ করেছে। যেমন ফার্স্ট ইথারনেট, এটা সম্ভবত সামনের কোনো ইয়েতে হয়তো দেখাবে, এটা সম্ভবত
10 অথবা 100 Mbps, এটা গিগাবিট ইথারনেট, অর্থাৎ এটা হচ্ছে গিগা, তাই তো? তারপর এটা গিগাবিট ইথারনেট ওভার কপার, এটা সম্ভবত 10 গিগাবিট আর কি, না এটা 10 গিগাবিট, তাই তো? তো এটাও গিগাবিট। আচ্ছা, এটা ওভার ফাইবার, এটা কপার মিডিয়াম, ঠিক আছে। গিগাবিট এটার কি বলে স্পিড। তো এই 3 এর মধ্যে আবার 3U, জেড, AB, AE এগুলো আছে। এগুলো আপনাদের মুখস্থ করা লাগবে না, বা জাস্ট মানে ব্রডার ডোমেইনটা জানলেই এনাফ, বা মনে রাখলেই এনাফ, যে 802.3 এটা হচ্ছে IEEE 802.3, এটা হলো ইথারনেটের স্ট্যান্ডার্ড। 802.2 এটা হচ্ছে IEEE আপনার এই এলএলসি লেয়ারের স্ট্যান্ডার্ড। বা ওয়াইফাই কততে চলে, তারপর আপনার ওই মানে ইয়ের ব্লুটুথ বা এগুলোর স্ট্যান্ডার্ড কোনটা, সেগুলি জানাই এনাফ। এগুলো একেবারে ডিটেইলড এরকম আছে, এটা জেনে রাখা উচিত, বাট অত ডিটেইলড হয়তো না জানলেও চলবে। আচ্ছা, ইথারনেট ফ্রেমের কোন অংশে কি থাকবে না থাকবে সেই জিনিসগুলো আপনাদের এখানে খুব সুন্দরভাবে বলে দিচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, ইথারনেট ফ্রেম কখনো 64 বিটের চেয়ে কম হতে পারবে না, এবং 1518 বাইটের চেয়ে, সরি বিট না, বাইটের চেয়ে বেশি হতে পারবে না। এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে। এগুলো আরো এখানে ডিটেইল বলতেছে। The minimum Ethernet frame size is 64 bytes and maximum 1518 বাইটস, ঠিক আছে। সো এগুলি যদি আপনার মানে মাল্টিপল, ধরেন যে একটা ডেটা অনেক বড় ডেটা, তখন আপনি কিভাবে পাঠাবেন? তো সেগুলি আবার সিকোয়েন্সিং করা বা ভাগ ভাগ করা, ফ্র্যাগমেন্টেশন করা, সেগুলির ব্যাপার আছে, সেগুলি অ্যালগোরিদম কাজ করে, বা সেগুলি কিভাবে আসলে মেনটেন করে আমরা আসলে দেখব কিছু কিছু। So the preamble field is not included when describing the size of the frame. এই preamble এবং SFD যে দেখতেছেন, এই অংশটা রাখা হয়, এই 8 বাইট রাখা হয় হলো, ধরেন যে দুই দিক থেকে কমিউনিকেশন শুরু হবে, হ্যাঁ। তো দুই দিক থেকে ধরেন যে কমিউনিকেশন শুরু হবে বলতে আমি বলতে চাচ্ছি, ধরেন যে ঢাকা ঢাকা না, বাংলাদেশ এবং ইন্ডিয়ার কোনো একটা সামিট হবে। ধরেন যে কিসের বৈঠক, ধরেন পতাকা বৈঠক টাইপের কিছু একটা হবে, যেটা হয়তো সীমান্ত, দুই দেশের সীমান্তে কোনো জায়গায় একটাই হবে। তো এই পাশ থেকেও মানে কি বলে, প্রথমেই কিন্তু প্রধানমন্ত্রী বা একেবারে উচ্চপদস্থ কাউকে পাঠিয়ে দিবে না, কি করবে, আগে কিছু সাঙ্গপাঙ্গ বা যারা ওই নিরাপত্তার কাজে, তারা এখান থেকে সিগন্যাল দিবে, প প প, ওই দিক থেকেও আবার এরকম কিছু সিগন্যাল টিগন্যাল দিয়ে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, তারপরে হলো এগিয়ে আসবে, এবং আপনার কি বলে এটাকে, তাদের তারপরে আস্তে আস্তে মূল যারা অতিথি, তারা একসাথে আসবে, বসবে, কথাবার্তা বলবে বা বাকি কাজ করবে। তো এখানে ওই প্রিএমবল এবং এসএফডি এগুলোর কাজ হচ্ছে মেইনলি হচ্ছে আপনার ওই লাইনটা ক্লিয়ার আছে কিনা, এবং ডেটা আসলে ট্রান্সমিট হচ্ছে কিনা, ঠিক আছে। এগুলির একেবারে প্রিএমবল, এগুলির মধ্যে একেবারে ফিক্সড করা যে কি কি আসলে যাবে না যাবে, হ্যাঁ, 00 সিকোয়েন্স বা 01-এর সিকোয়েন্স, এই ধরনের ফিক্স করা আছে, যে এগুলো হয়তো পরে বলবে। তো যার কারণে এইটা এটা ফিক্সড, এটা আসলে এই 8 বাইট পাঠানো হয় হচ্ছে যে সিগন্যালটা ক্লিয়ার আছে কিনা, এটা এই এনশিওর করার জন্য, আর কিছু না। তো এটা ওইটা এই জন্য ডেটার মধ্যে আসলে ওইভাবে ধরে না, এই 64 বাইটের মধ্যে ধরে না, ঠিক আছে। সো এনি ফ্রেম লেস দেন 64 বাইটস ইজ ইন লেন্থ ইজ কনসিডার্ড এট কলিশন ফ্র্যাগমেন্ট অর রান ফ্র্যাগমেন্ট। অর্থাৎ আপনি কোনোভাবে যদি কোনো একটা ফ্রেম পান যেটার লেন্থ 64 বাইটের কম, তার মানে এটা কোনো একটা জায়গার উচ্ছিষ্ট, এটা হতে পারে কলিশন, হতে পারে অন্য কোনোভাবে আপনার এখানে গেছে, যেটা অটোমেটিক্যালি ডিসকার্ড হয়ে যাবে। সিমিলারলি উল্টাটাও, যদি আবার বেশি হয়ে যায়, 1500 বাইটের বেশি যদি ডাটা পাঠানো হয়, 1518 বাইট আর কি, তাইলে সেটাকে আপনার আবার ডিসকার্ড করে দিবে। আচ্ছা, এখানে আবার আরেকটা কথা বলছে, যদি ফ্রেম সাইজ 1500, আচ্ছা 1500 কেন বললো সেটা একটু আমরা পরে বুঝবো, বাট 1500 এর বেশি যদি ফ্রেম সাইজ হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি জাম্বো বা বেবি জায়ান্ট ফ্রেম, ঠিক আছে। ইফ দ্য সাইজ অফ এ ট্রান্সমিটেড ফ্রেম ইজ লেস দেন দ্য মিনিমাম অর গ্রেটার দেন দ্য রিসিভিং ডিভাইস ড্রপ দ্য ফ্রেম। একটু আগে যেটা বললাম যে বেশি বা কম হলে এটা ড্রপ করে দিবে। ড্রপড ফ্রেম আর লাইক টু বি দ্য রেজাল্ট অফ
collision or other unwanted signal, they are considered invalid. Jumbo frames are usually supported by most fast Ethernet and gigabit Ethernet switches and NICs. সো এখানে দেখেন ম্যাক অ্যাড্রেস রাখার জন্য 6 বাইট আমরা যেহেতু দেখেছিলাম 48 বিট, সো 6 6 6 দুগুণা 12 বাইট, ঠিক আছে, 12 বাইট। আর এদিকে এটার লেন্থ বা টাইপ এগুলো নিয়ে আরো 2 বাইট, তার মানে 14 বাইট। 14 বাইট আর এই এফসিএস অর্থাৎ ওই যে এরর চেক করে যে সেই অংশটা এখানে 4 বাইট জায়গা পাঠানো লাগে। তার মানে এই টোটাল মিলে হলো 18 বাইট। দেখেন এই ডেস্টিনেশন অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস, টাইপ অর লেন্থ এবং এফসিএস এগুলো মিলে হলো 18 বাইট, আর বাকিটা হলো ডেটা। তার মানে এই যে 1518 বাইট যে বলা হলো, এই 18 বাইট তো আপনার সিস্টেমের, এগুলাকে আমরা মানে মেটাডাটা বলে থাকি, অর্থাৎ ডেটা সম্পর্কিত ডেটা যেটা, ওটাকে মেটাডাটা বলে। তো এই এই ডেটাগুলো আসলে মানে অ্যাড্রেস বা এই ধরনের বিভিন্ন জিনিস ফ্রেম রিলেটেড, মূল ডেটা না। মূল ডেটা হচ্ছে এখানে। তার মানে আপনি যদি 1518 বাইটের একটা ফ্রেম নেন, তাহলে আপনার এই মূল ডাটা ছাড়া বাকি এই আদার যেই অ্যাডমিনিস্ট্রেটিভ যেই কি বলে কস্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ যেই কি বাইটগুলো, সেটা কিন্তু 18 বাইট। 6 6 2 এটা হচ্ছে 14 আর 4 18 বাইট। তার মানে মূল ডাটাটা কতটুকু আসতেছে 1500। তো এই জন্যই বলেছে আর কি 1500 ডেটার 1500 বাইটের উপরে হলে আপনাকে তখন মানে ডিফারেন্ট ফ্রেম করতে হইতে পারে, বা কোনোটা যদি এভাবে সাপোর্ট করে রাখে, মানে 1500 বাইটের উপরেও যদি সাপোর্ট করে তাহলে সেটা তো ভিন্ন ব্যাপার। ওকে, তো আমাদের এখানে সাধারণত এই ইথারনেট ফ্রেম এটা সাপোর্ট করে না। আচ্ছা, 64 বিট যদি যেহেতু বললাম, আর এখান থেকে 18 বাদ দিলে কত হয়? 64 থেকে যদি 18 বাদ দেই, 20 বাদ দিলে তো 44, তাহলে 18 বাদ দিলে হবে হচ্ছে 46, তাই তো? তো এখানে 45 থেকে 1500 বলছে আর কি, ওই 45 বা 46 এরকম আর কি। ওকে, দেন আসেন এরপরে আসি। আচ্ছা, এখানে ওয়ারশার্ক দিয়ে একটা এক্সামিন করার কথা বলেছে। ওয়ারশার্ক আপনারা আসলে ইনস্টল করেছিলেন এবং এখানে একটা ল্যাব আছে, সেই ল্যাবটা আপনারা একটু দেখে নিজেরা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবেন হেডার ফিল্ডের জিনিসগুলো, তাহলে আপনারা মজা পাবেন। ওকে, ইথারনেটের ম্যাক অ্যাড্রেস নিয়ে আমরা কিছু কথাবার্তা এখানে বলতেছি। ম্যাক অ্যাড্রেস সম্পর্কিত একটু ডিটেইল এখানে হয়তো আসবে। সো ম্যাক অ্যাড্রেসের সাথে আপনার হেক্সাডেসিমেলের খুবই একটা ভালো সম্পর্ক আছে, কারণ ম্যাক অ্যাড্রেসগুলো আমরা হেক্সাডেসিমেলে লিখে থাকি। IPv6 অ্যাড্রেসও কিন্তু আমরা হেক্সাডেসিমেলে লিখে থাকি। আচ্ছা, ম্যাক অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা দুই ডিজিট করে আলাদা করি, যেখানে আপনার হেক্সাডেসিমেল সরি IPv6 অ্যাড্রেসের ক্ষেত্রে 4 ডিজিট আর 4 ডিজিট করে আলাদা করা হয়। So an Ethernet MAC address consists of a 48-bit binary value expressed in 12 hexadecimal value. So 48 বিট থাকে, 12 হেক্সাডেসিমেল ভ্যালু থাকে আর কি, 12টা হেক্সাডেসিমেল ডিজিট থাকবে, দুইটা করে আলাদা, অর্থাৎ ছয়টা মানে তিনটা 6 পোর্শন হবে আর কি, দুইটা করে যদি আলাদা করেন। Okay, given that 8 bits 1 byte is common binary grouping, binary এত 00 থেকে 111, এটা হেক্সাডেসিমেলে যদি আনেন তাহলে এতটুকুর জন্য 0, এতটুকুর জন্য আরেকটা 0, এই সবগুলো 1 হলে 4টা 1 এর জন্য f, আবার 4টা 1 এর জন্য f, ঠিক আছে? তার মানে হেক্সাডেসিমেলের রেঞ্জটা হচ্ছে 00 থেকে ff 1 বাইটের জন্য। Okay, when using hexadecimal, leading zeros are always displayed to complete the 8-bit representation. For example, the binary value eto is represented hexadecimal as 0a. Okay, hexadecimal numbers are often represented by the value preceded by. So C আমাদের কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যারা জানেন, তারা হেক্সাডেসিমাল নাম্বার কম্পিউটার কিভাবে বুঝে সেটা হয়তো জানেন, তাই তো? সিতে আপনারা যারা হেক্সাডেসিমাল ইউজ করেছেন তারা জানেন যে যে কোনো নাম্বারের আগে যদি 0x লাগানো হয় তাহলে এই 0x দিয়ে সিম্বলটা দিয়ে বোঝানো হয় এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার সচরাচর, ঠিক আছে? কারণ এই যে 73 বসানো হইলো, 73 এটা আপনি যদি মানে হেক্সাডেসিমাল এভাবেই রেখে দেয়, তাহলে তো আপনি এটা মনে করবেন যে একটা ডেসিমাল নাম্বার, কিন্তু আসলে তো সে আসলে এই 73 মানে হেক্সাডেসিমাল
73, এটাকে ডেসিমেলে কনভার্ট করলে অনেক বড় একটা নাম্বার হবে। এটা একটা ওয়ে, আর একটা হচ্ছে শেষে h লাগিয়ে দেয় সেরকম একটা। সো টু ডিস্টিংগুইশ বিটুইন ডেসিমেল এন্ড ডকুমেন্টেশন, হেক্সাডেসিমেল মে অলসো বি রিপ্রেজেন্টেড বাই এ সাবস্ক্রিপ্ট 16, অর্থাৎ নিচে ছোট করে 16 লিখেও অনেক সময় বোঝানো হয়, অথবা লাস্টে একটা h লাগিয়ে হেক্সাডেসিমেল বোঝানো হয়। তো ম্যাক অ্যাড্রেস যখন আমরা লিখবো তখন আসলে এরকম ইউজ করব না আসলে, কিন্তু এটা হচ্ছে হেক্সাডেসিমেলের কিছু স্ট্যান্ডার্ডের কথা বলে নিল যে হেক্সাডেসিমেল অনেক সময় এভাবে দেখানো হয়। আচ্ছা, সো এই যে এখন যে জিনিসগুলো দেখাবো এগুলো আসলে আমি আগে অন্য কোনো একটা ক্লাসে বলেছিলাম, আবার এখানে আমরা আরেকটু ডিটেইল বা স্পেসিফিক্যালি আমি জিনিসগুলো জানবো। আমি বলেছিলাম যে 6টা যে পোর্শন আছে, অর্থাৎ প্রথম 3টা পোর্শন এবং পরের 3টা পোর্শন 24 বিট 24 বিট করে যদি আপনি আলাদা করেন, বা 3 বাইট 3 বাইট করে যদি আলাদা করেন, তাইলে প্রতি বাইটের জন্য তো 2টা হেক্সাডেসিমেল ডিজিট আসে, এটা আপনারা ভালো করে জানেন। তো প্রথম অংশটুকে ও ইউ আই বলা হচ্ছে, অর্থাৎ অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার। এই জিনিসটা কি? এটা হচ্ছে স্যামসাং বলেন, এইচপি বলেন, ডেল বলেন, বা এরা হচ্ছে যখন কোনো জিনিস, কোনো এই ধরনের কি বলে নিক দিবে এরকম কোনো ডিভাইস যখন তারা প্রডিউস করে, তার আগে তাদের এরকম একটা অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার একটা তাদেরকে নিতে হয়। এটা একটা সংস্থার কাছ থেকে তাদের এই জিনিসটা নিতে হয়, সম্ভবত IEEE। তারপরে এই জিনিসটা নিয়ে, এই জিনিসটা তারা যত ধরনের ডিভাইস তৈরি করবে, যত এরকম নিক কার্ড তৈরি করবে, সবগুলোর মধ্যে যাতে কোনো সময় ডুপ্লিকেট কোনো ম্যাক অ্যাড্রেস তারা জেনারেট না করে, এটা তারা এনশিওর করবে। তো তাদের এই জিনিসটা করার জন্য তাদের কাছে থাকে 24 বিট। ঠিক আছে, ভেন্ডর অ্যাসাইন্ড 24 বিট। 24 বিট কিন্তু কম না, 2^24 মানে অনেক। আপনি ই করে ক্যালকুলেটরে টিপে দেখতে পারেন। সো এটা হচ্ছে নিয়ম আর কি। আমরা এখানে একটু পরে দেখি, ইথারনেট ল্যান এভরি নেটওয়ার্ক ডিভাইস ইজ কানেক্টেড টু দ্য সেম শেয়ার্ড মিডিয়া। MAC addressing provides a method for device identification at the data link layer of the OSI model. An Ethernet MAC address is a 48-bit address expressed using 12 hexadecimal digits. Because a byte equals 8 bit, we can also say that a MAC address is 6 bytes in length. ঠিক আছে, ম্যাক অ্যাড্রেস 6 বাইট হয়ে থাকে, সেটা আমরা আগেই বলেছি। অল ম্যাক অ্যাড্রেস মাস্ট বি ইউনিক টু দ্য ইথারনেট ডিভাইস অর ইথারনেট ইন্টারফেস। সো এইগুলো আসলে কখনোই কোলাইড করতে পারবে না, ম্যাক অ্যাড্রেস মানে ইউনিক থাকতে হবে। যদি কোনো সময় এরকম কোলাইড করে তাহলে দেখা যাবে যে ওই তাদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে, যে ভেন্ডর মানে অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ারের অংশ দেখে তো বোঝা যাবে যে এটা আসলে কারা। টু এনশিওর দিস, all vendors that sell Ethernet device must register with the IEEE to obtain a unique 6 hexadecimal code called the OUI. তো IEEE এর কাছ থেকে জিনিসটা নিতে হয়। So an Ethernet MAC address consists of a 6 vendor OUI code followed by a 6 hexadecimal vendor assigned value. তো vendor assigned value এই অংশটা। ঠিক আছে, MAC address সম্পর্কে আপনারা বুঝে গেলেন। ওকে, তারপরে আসেন ফ্রেম প্রসেসিং। When a device is forwarding a message to an Ethernet network, the Ethernet header include a source MAC address and a destination MAC address. এই যে source MAC address, destination MAC address. So this is mine, this is not addressed to me, I shall ignore it. So সে পাঠানোর পরে মানে এখান থেকে ধরেন H1 যদি ডাটাটা পাঠায় থাকে, তাহলে সে ডাটাটা পাওয়ার পর বলতেছে দিস ইজ নট অ্যাড্রেস টু মি, আই শ্যাল ইগনোর দিস। সেও একই কথা বলতেছে, কিন্তু তার সাথে মিলে গেছে, সে বলতেছে হ্যাঁ এটা আমার। তার মানে একজনের সাথেই মিলবে আর কি সাধারণত, যদি কোনো ধরনের উল্টাপাল্টা না হয়ে থাকে, হ্যাকিং না হয়ে থাকে। Okay, when a NIC receives an Ethernet frame, it examines the destination MAC address to see if it matches the physical MAC address that is stored in RAM. Okay, so যখন একটা NIC একটা ইথারনেট ফ্রেম রিসিভ করে,
সে দেখে যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা এই তার নিজের ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে না করে তাহলে সে এটা ডিসকার্ড করে দেয় যে না, এটা আমাকে পাঠানো হয়। যদি ম্যাচ করে তাহলে সে এটা পরবর্তী ওএসআই লেয়ারে পাঠিয়ে দেয় এবং ডি এনক্যাপসুলেট করে সেটাকে প্রসেস করতে করে আর কি। ঠিক আছে, সেই ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা সে চেক করে দেখে যে এটা কি তার কিনা। Okay, then and Ethernet NICs will also accept frames if the destination MAC address is a broadcast or multicast. আচ্ছা, এটা ছাড়াও ব্রডকাস্ট এবং মাল্টিকাস্টের একটা ব্যাপার আছে, এগুলো সম্পর্কে আমরা কিছুটা বলেছি আগেই। ব্রডকাস্ট মানে হচ্ছে কি সবার কাছে পাঠানো। তো নেটওয়ার্কের সর্বশেষ অ্যাড্রেসটা থাকে হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। অথবা মাল্টিকাস্ট হতে পারে যে একটা গ্রুপ অফ কি বলে পিসি বলেন বা নোট বলেন বা ডিভাইস বলেন, গ্রুপ অফ ডিভাইস, তারা তাদের একটা আইপি অ্যাড্রেস থাকতে পারে যে ওকে এটাকে ওই আইপি অ্যাড্রেসে দিলে এই গ্রুপরা পেয়ে যাবে। তো ওই মাল্টিকাস্ট বা ওগুলোর ক্ষেত্রে তারা আসলে অ্যাকসেপ্ট করে। আর মানে মাল্টিকাস্টের ক্ষেত্রে ওই গ্রুপের কিনা সেটা দেখে নেয়। ওকে, এনি ডিভাইস দ্যাট ইজ the source or destination of an Ethernet frame will have an Ethernet NIC and therefore a MAC address. This includes workstations, servers, printers, mobile device, and router. Okay, unicast MAC address. So unicast MAC address কি জিনিস তো বুঝতে পারতেছেন। unicast MAC address, unicast IP address আমরা নাম শুনেছি। ইউনিকাস্ট মানে একজনের কাছে পাঠানো, ইউনি, ঠিক আছে, ইউনি থেকে একজন। তো আপনি যখন কোনো একটা ডিভাইসকে জিনিসটা পাঠাবেন সেটা হবে ইউনিকাস্ট। ওকে, ইউনিকাস্ট ম্যাক অ্যাড্রেসিংটা কিভাবে হ্যান্ডেল হয় সেটা একটু দেখেন। In Ethernet, different MAC addresses are used for layer 2 unicast, broadcast and multicast communication. So ইউনিকাস্টের জন্য এক ধরনের, ব্রডকাস্টের জন্য আরেক ধরনের এবং মাল্টিকাস্টের জন্য আরেক ধরনের। তো এখানে একটু খেয়াল করেন, ইউনিকাস্টের জন্য বিষয়টা খুব বেশি কঠিন কিছু না, অন্যগুলোর জন্য কঠিন কিছু না, কারণ ইউনিকাস্টের জন্য জাস্ট ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেওয়া হয়। A unicast MAC address is the unique address that is used when a frame is sent from a single transmitting device to a single destination. এই যে একটা সিঙ্গেল সোর্স থেকে আপনি ধরেন সার্ভারে পাঠাবেন, আই নিড টু সেন্ড দিস ফ্রেম টু দ্য সার্ভার, সার্ভারের কাছে পাঠাচ্ছেন। তো সার্ভারের যে ম্যাক অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, সেই ম্যাক অ্যাড্রেসটা ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে বসে গেল, এইটাই এখানে বসে গেল। আর সোর্সের ম্যাক অ্যাড্রেস তো এখানে আছে, এই যে সোর্সের ম্যাক অ্যাড্রেস এটা আছেই। আর আপনার এই আইপি প্যাকেটের মধ্যে কিন্তু তাদের আইপি অ্যাড্রেস কিন্তু আইপি প্যাকেটের মধ্যে থাকতেছে, এটা কিন্তু তার পরের মানে ওই লেয়ার না, অন্য লেয়ার, ইথারনেট ফ্রেম। এই আইপি ইয়েতে তো আমরা আইপি প্যাকেট বলতাম, এখানে এটাকে বলতেছি ইথারনেট ফ্রেম। তো তার যে হেডারটা লাগাচ্ছে সেটার মধ্যে এই জিনিসগুলো থাকে আর কি, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এবং সোর্স ম্যাক অ্যাড্রেস থাকে এবং এটা ট্রেইলার। আচ্ছা, তো এটা সিঙ্গেল মানে প্রতিটা যে ডিভাইস থেকে যে ডিভাইসে যাচ্ছে তাদেরটা থাকে। আচ্ছা, the process that a source host uses to determine the destination MAC address associated with an IP address is known as ARP বা protocol বা ARP address resolution protocol. তো এটা যেটা বলতেছে, the process that a source host uses to determine the destination MAC address associated with an IPv4 address is known as ARP. এআরপি বা অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, এটার কাজটা কি এটা একটু একটু খেয়াল করেন। ধরেন আপনি কোনো একটা আইপি অ্যাড্রেস জানেন, স্বাভাবিকভাবে কি হয়, ধরেন গুগল, ফেসবুক বা এগুলার কি ম্যাক অ্যাড্রেস আপনি জানেন না। আপনি ওই ডোমেইন নেম সার্ভার যে আছে ডিএনএস, ঠিক আছে, সো ডিএনএস সার্ভিস থেকে আপনি জানেন হচ্ছে তার ডোমেইন নেম দিলে সেখান থেকে আইপি অ্যাড্রেস জানা যায়। কিন্তু এমন তো কোনো জায়গায় নাই যেখানে আপনি আইপি অ্যাড্রেস দিলে পরে ম্যাক অ্যাড্রেস বলে দিবে। এরকম কিন্তু কোনো বলা হয় নাই। তো ওই ধরেন আপনি একটা আইপি অ্যাড্রেস সেট করলেন, এখন তার ম্যাক অ্যাড্রেস আপনি কিভাবে জানবেন? তো সেই যে জায়গাটা রিজলভ করে যেই প্রোটোকলটা, অর্থাৎ একটা আইপি অ্যাড্রেস দিলে পরে সেটার ম্যাক অ্যাড্রেস এনে দেওয়া, এই জায়গাটা রিজলভ করে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। ঠিক আছে,
সো অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল কিভাবে কাজ করে সেগুলি আমরা দেখব। The process that a source host uses to determine the destination MAC address associated with an IPv6 address is known as neighbor discovery. So IPv4 এর ক্ষেত্রে এটার নাম ARP, IPv6 এর ক্ষেত্রে এটার নাম neighbor discovery। ঠিক আছে, জাস্ট এই the source MAC address must always be unicast. সোর্স কখনো মাল্টিকাস্ট বা ব্রডকাস্ট হতে পারবে না, সোর্স অবশ্যই সবসময় ইউনিকাস্ট, কারণ একজনই আসলে একটা ডেটা যখন পাঠানো হচ্ছে কেউ না কেউ পাঠাচ্ছে, কোনো গ্রুপ অফ পিপল সাধারণত একটা ডেটা পাঠাচ্ছে না। ওকে, ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস এইটা একটু ডিফারেন্ট, অর্থাৎ ইউনিকাস্টের ক্ষেত্রে তো আপনি বুঝতেই পারতেছিলেন সোর্স ম্যাক অ্যাড্রেস কি হবে, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কি হবে। এখানে সোর্স ম্যাক অ্যাড্রেসে তো কোনো সমস্যা নাই, কোনো জায়গায় সোর্স ম্যাক অ্যাড্রেসে কোনো সমস্যা নাই, কারণ যে পাঠাচ্ছে তার ম্যাক অ্যাড্রেসটা বসায় দিবে সুন্দরভাবে। ঠিক আছে, এখন ব্রডকাস্ট করতে হলে তখন এখানে ম্যাক অ্যাড্রেসে কি পাঠাবে। ঠিক আছে, ম্যাক অ্যাড্রেসে সবগুলো 1 তার মানে সবগুলো আসলে এফ থাকবে। ঠিক আছে, সো ইট হ্যাজ এ ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস অফ এফ 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 এফ। ঠিক আছে, তো it is flooded out all Ethernet switch port except the incoming port. সো সে যেটা করে, এই সুইচের কাছে যদি আপনি এই ধরনের কোনো একটা জিনিস পাঠান, তাহলে এই সুইচ করবে কি, এই যেই পোর্টটার সাথে এই সোর্সটা কানেক্টেড এই পোর্টটা বাদে বাকি তার যত ফিজিক্যাল পোর্ট আছে, পোর্ট মানে বুঝতেছেন তো, পোর্ট মানে হচ্ছে ওই যে আমরা ফিজিক্যাল ভিউতে দেখেছিলাম না যে ইথারনেট লাগানোর জন্য RJ45 বিভিন্ন এগুলো ছিল, সকেট গুলো ছিল, সেগুলাকেই আসলে পোর্ট বলা হচ্ছে, ফিজিক্যাল পোর্ট। হ্যাঁ, সো এই পোর্টে প্রতিটা পোর্টেই সে কি করবে, এই ডেটাটা পাঠিয়ে দিবে। যখন আপনি এরকম ম্যাক অ্যাড্রেসে এফ 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 পাঠাবেন, শুধুমাত্র যেখান থেকে সোর্স যে পাঠাইছে ডেটাটা তাকে তো আর পাঠানোর দরকার নেই, তাকে ছাড়া বাকি সব পোর্ট দিয়ে এই ডেটাটা আসলে পাঠিয়ে দিবে। ওকে, except the incoming, it is not forwarded by a router. সো এই ডেটা কখনোই রাউটার ফরওয়ার্ড করবে না। ঠিক আছে, রাউটার ফরওয়ার্ড করলে কি হবে, এটা এই নেটওয়ার্কের বাইরে চলে যাবে, কিন্তু আমরা বলেছি যে ম্যাক অ্যাড্রেস কখনো নেটওয়ার্কের বাইরে যায় না, এই জন্য রাউটার এটা ফরওয়ার্ড করে না। আচ্ছা, ইফ এগুলোর আসলে কিছু ভিডিও থাকার কথা যেগুলো দিয়ে সুন্দরভাবে এই জিনিসগুলো বুঝিয়ে দিবে, তো দেখি আমরা আগেই। If the encapsulated data is an IPv4 broadcast packet, this means the packet contains a destination IPv4 address that has all ones. ঠিক আছে, এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনি IPv4 একটা প্যাকেটকে যদি আসলে ব্রডকাস্ট করেন, তার মানে কি, তার মানে আসলে IPv4 এ তো আমরা জানি ব্রডকাস্ট আছে। সো ব্রডকাস্ট করার সময় আমরা কি বলেছি, নেটওয়ার্ক পোর্শন বাদে বাকি ওই ইয়ের পোর্শনে, হোস্ট পোর্শনে সবই আসলে 1 থাকবে, যেহেতু সর্বশেষ অ্যাড্রেস, তার মানে সবগুলোই 1, নেটওয়ার্ক হোস্ট পোর্শনে সবগুলোই 1। তা সেটাই এখানে বলেছে যে হোস্ট পোর্শনে সবগুলো 1 থাকবে। আচ্ছা, this numbering in the address means that all hosts on local network will receive and process the packet. আচ্ছা, প্রত্যেকে এটা মানে প্রসেস করবে আর কি। আচ্ছা, মাল্টিকাস্ট এটা আর একটু সুন্দর একটা ব্যাপার। মাল্টিকাস্টের জন্য যেটা করা হবে সেটা হচ্ছে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে এটা দিয়ে শুরু হবে 01005E when the encapsulated data is an IPv4 packet and destination MAC address of 3333 when the encapsulated data in IPv6 multicast. So IPv6 হলে পরে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস শুরু হবে 3333 দিয়ে, আর যদি IPv4 হয় তাহলে মাল্টিকাস্টের ডেস্টিনেশন অ্যাড্রেসটা শুরু হবে 01005E দিয়ে। There are other reserved multicast destination MAC addresses for when the encapsulated data is not IP, such as spanning tree protocol. Achha, it is flooded out all Ethernet switch port except the incoming port unless the switch is configured for multicast snooping. আচ্ছা,
it is not forwarded by a router. So মাল্টিকাস্টেরটা ওই ব্রডকাস্টের মতোই সব দিয়ে পাঠিয়ে দেয়, মানে এই সুইচটা যেই পোর্ট দিয়ে আসলে পেয়েছে ডাটাটা, এটা বাদে বাকি সবগুলো দিয়ে পাঠিয়ে দেয়। প্রত্যেকেই নিজের সাথে সে যে মাল্টিকাস্ট গ্রুপের সাথে আছে সেটা মিলিয়ে দেখে যে হ্যাঁ তার কিনা। যদি দেখে যে হ্যাঁ তার, তাহলে সে প্যাকেটটা ওপেন করে এবং পরবর্তী কাজ করে ফরওয়ার্ড, মানে বাকি কাজ করার জন্য পাস করে দেয়। আর যদি তা না হয় তাহলে সে আসলে এগুলো ডিসকার্ড করে দেয়। এই যে এরা ডিসকার্ড করে দিছে, এরা এটা গ্রহণ করেছে। ঠিক আছে, it is not for because multicast address represent a group of address, sometimes called a host group. They can only be used as destination of a packet address. The source will be unicast address. As with the unicast and broadcast address, the multicast IP address requires a corresponding multicast MAC address. Okay, so এখানে একটা ল্যাব আছে, সেটা আপনারা একটু দেখে নেবেন। টপোলজি কিভাবে তৈরি করে এবং ইনিশিয়ালাইজ ডিভাইস, কনফিগার ডিভাইস, ভেরিফাই কানেক্টিভিটি, ডিসপ্লে, ডেসক্রাইব এন্ড অ্যানালাইজ ইথারনেট ম্যাক অ্যাড্রেস। ওকে, ম্যাক অ্যাড্রেস টেবিল, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এতক্ষণ আমরা দেখলাম যে ওকে ম্যাক অ্যাড্রেস লাগবে। আপনি তো বুঝতেই পারতেছেন যে যখন আপনি ডেটা একটা পাঠাবেন, আইপি অ্যাড্রেসকে তো আমরা লজিক্যাল অ্যাড্রেস বলতেছি, এছাড়াও তার ফিজিক্যাল অ্যাড্রেস লাগবে। অর্থাৎ আপনি আর আমি ধরেন একই নেটওয়ার্কের মধ্যে আছি, তো আপনাকে যদি আমি ডেটাটা পাঠাইতে যাই, আপনার শুধু আইপি অ্যাড্রেস দিলে হবে না, আপনার ম্যাক অ্যাড্রেসও আমাকে দিয়ে দিতে হবে। সো আপনার আইপি অ্যাড্রেস নিলে আপনি বললেন আমাকে এত, আপনার ম্যাক অ্যাড্রেস আমি পাবো কোথায়? হ্যাঁ, সেটা আপনি আমাকে বলে দিতে পারবেন, বাট তাইলে আমার দুইটা রাখার আসলে মর্মার্থটা কি, দুইটা লাভ কি হলো আমার যদি সবই বলে দিতে হয়? এই জন্য মানে আমার কাছে আমি যে, বা আপনি একবার আমাকে বললেন যে ওকে আপনার ম্যাক অ্যাড্রেস এত, তো ওইটা আমি স্টোর করে রাখতে হবে কোনো জায়গায়। স্টোর করে না রাখলে যেটা হবে সেটা হলো বারবার আপনাকে জিজ্ঞেস করতে হবে। তো বারবার জিজ্ঞেস করা তো একটা, আপনিও একসময় বিরক্ত হবেন, ধুর খালি আমার নামই মনে রাখতে পারে না, এত কাজ করি। তো এই জন্য একটা, এখন সবসময় তো আসলে একজনকেই সার্ভিস, একজনের সাথে আপনি কমিউনিকেট করবেন না, ডিফারেন্ট পিপলের সাথে কখন কার সাথে কমিউনিকেট করবেন তাও জানেন না, তাই না? তো এখন এই জন্য আপনার আসলে একটা টেবিল মেনটেন করতে হবে, যেই টেবিলের মধ্যে আপনি যখনই কারো ম্যাক অ্যাড্রেস জানতে পারবেন, সাথে সাথে সেটা আপনি আপডেট করে রাখবেন আপনার টেবিলে। তো সেই রকমই টেবিল হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল। তো এখানে আসেন একটু দেখি কি বলে। লেয়ার 2 ইথারনেট সুইচ uses layer 2 MAC address to make forwarding decisions. It is completely unaware of the data being carried in the data portion of the frame, such as IPv4 packet, ARP message, and IPv6 MD packet. The switch makes its forwarding decision based solely on the layer 2 Ethernet MAC address. Okay, an Ethernet switch examines its MAC address table to make a forwarding decision for each frame. Unlike legacy Ethernet hubs that repeats bits out all ports except the incoming port, when a switch is turned on, the MAC address table is empty. সো প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিলে কিছুই থাকে না, ম্যাক অ্যাড্রেস টেবিল প্রথমে এমটি থাকে। দ্য ম্যাক অ্যাড্রেস টেবিল ইজ সামটাইমস রেফার্ড টু এজ অ্যাড্রেসেবল মেমোরি টেবিল। ম্যাক অ্যাড্রেসকে অনেক সময় উল্টা ক্যামও বলা হয় আর কি। আপনি যদি ম্যাককে উল্টা করে পড়েন ক্যাম, তো ক্যাম মানে কি কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। তো আসেন দেখি কি করে। এক্সামিন দ্য সোর্স ম্যাক অ্যাড্রেস, লার্ন। তো সে যেটা করে সেটা হচ্ছে সোর্স ম্যাক অ্যাড্রেস দেখে লার্ন করে। অর্থাৎ কোন একটা ফ্রেম পাইলো, ফ্রেমে সোর্সের তো একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। ধরেন আপনি আমি আপনাকে একটা ডেটা পাঠাইলাম, হুম, অন্য আরেকজন, অর্থাৎ আমি একটু উদাহরণ দিয়ে বলতে আপনাদের এখানে থেকেই কোনো নাম পিক করে নিই, তাহলে সুবিধা হবে। ধরেন যে আমি নুরুজ্জামান লস্কর ভাইকে একটা ডাটা পাঠালাম, ঠিক আছে, কিন্তু ওই ডেটাটা কি হবে যখন সুইচের কাছে যাবে, সুইচ ওইটা সবাইকে ব্রডকাস্ট করবে। ব্রডকাস্ট শুধুমাত্র আমাকে, আমি যখন ডেটা পাঠাচ্ছি, তা আমারটা তো ইনকামিং তার কাছে, সো আমার ইনকামিং পোর্ট দিয়ে সে আর ডেটাটা ফেরত পাঠাবে না,
কিন্তু বাকি সব পোর্টে পাঠায় দিবে। অর্থাৎ নুরুজ্জামান লস্কর ভাইও একটা কপি পাবে, আহমেদ মাকসুদ শিশু ভাইও একটা পাবে, পঙ্কজ ভাইও একটা পাবে, শাকিল ভাই একটা পাবে, সুস্মিতা পল উনিও একটা পাবেন। ঠিক আছে? তো যখন কি বলে নুরুজ্জামান লস্কর ভাই যখন পাবেন, তখন তো উনি ম্যাচ করে দেখবেন যে হ্যাঁ আপনার সাথে মানে আমার সাথে মিলে গেছে, তা অতএব এই ডেটাটা আমার। আর এই যে আহমদ মাকসুদ শিশু ভাই উনি যখন ম্যাচ করলেন, ম্যাচ করে দেখলেন কি যে না, এইটার ডেস্টিনেশন আমি না, কিন্তু এইটার ডেস্টিনেশন না, উনি তো প্যাকেটটা ডিসকার্ড করে দিচ্ছেন, মানে বাকি ডেটা সে প্রসেস করতে পারতেছে না। কিন্তু উনি যে এই কাজটা করতেছেন সেটা হলো এটার সোর্স ম্যাক অ্যাড্রেসটা কে পাঠাইছে। এই যে আমি যে পাঠাইছি আমার আইপি অ্যাড্রেস ওখানে আছে এবং আমার ম্যাক অ্যাড্রেসও কিন্তু আছে সোর্স হিসাবে। তো উনি এইটা ওনার ম্যাক অ্যাড্রেস টেবিলে লার্ন করে রেখে দিচ্ছে। সিমিলারলি পঙ্কজ ভাইও সেম কাজ করতেছে, শাকিল ভাইও সেম কাজ করতেছে এবং সুস্মিতা পল উনিও সেম কাজ করতেছে। ঠিক আছে? তো এটা বুঝতে পারলেন কিনা? অর্থাৎ যখন যেটা আপনার জন্য আসছে সেটা তো আপনি রিসিভ করলেনই, এছাড়াও বাকি অন্যান্যদের জন্য যেটা আসতেছে আপনি ডিসকার্ড করে দিচ্ছেন, আপনার না, সেখান থেকে আসলে লার্নটা করে। এভরি ফ্রেম দ্যাট এন্টার্স এ সুইচ ইজ চেকড ফর এ নিউ ইনফরমেশন টু লার্ন। ইট ডাজ দিস বাই এক্সামিনিং দ্য সোর্স ম্যাক অ্যাড্রেস অফ দ্য ফ্রেম অ্যান্ড দ্য পোর্ট নাম্বার হোয়ার দ্য ফ্রেম এন্টার দ্য সুইচ। এখানে অবশ্য যেটার কথা বলেছে সেটা হলো সুইচের কথা বলেছে, তাই তো? সুইচ ওই আসার সাথে সাথে যখন আসলো তখন সে লার্ন করে ফেললো ওখান থেকে যে আচ্ছা ধরেন আমি ডেটাটা পাঠালাম, তো সুইচ প্রথমে আমার ডেটাটা লার্ন করবে যে ওকে এই পোর্ট দিয়ে যে ডেটা আসে তার ম্যাক অ্যাড্রেস এত, তার আইপি অ্যাড্রেস তো, এই জিনিসগুলো সে রেখে দিবে। আমি যেগুলো বলছি সেগুলো আসলে মানে কি বলে আমরা দেখবো আস্তে আস্তে, কিন্তু এখন অত ডেপথে যায় না, এখন সুইচ নিয়েই কথাবার্তা বলতেছে আর কি। আচ্ছা, if the source MAC address does not exist, it is added to the table uh, along with the incoming port number. Yes, if the source MAC address does exist, the switch update the refresh timer for that entry. আচ্ছা, এই যে ধরেন যে আমি ডেটা পাঠাইলাম, ধরেন 1 নাম্বার পোর্ট দিয়ে আমি ডেটাটা পাঠাইলাম, তো যখন আমি আবার ডেটা পাঠাবো তখন সে কি করবে, সে দেখবে তার ম্যাক অ্যাড্রেসে এটার এন্ট্রিটা আছে কিনা। যদি এন্ট্রিটা থাকে তাহলে তো সে যেটা করবে সেটা হলো তার একটা টাইমার থাকবে, ম্যাক অ্যাড্রেসে একটা টাইমার থাকবে যে কতক্ষণের জন্য, কারণ ধরেন যে অনেক ডেটা আপনার কিছু কিছু ডিভাইস তো থাকে যে অনেক চলতেই থাকে, এগুলির কোনো বন্ধ নাই। তো এরকম যদি সে মানে বিভিন্ন মানুষ কানেক্টেড হয়, লক্ষ লক্ষ মানুষের এই ইনফরমেশন রাখে, তাহলে তো সে আসলে খুব স্লো হয়ে যাবে। এই জন্য তারা একটা টাইমার দেয়, ঠিক আছে, 5 মিনিট। 5 মিনিট এটা মনে রাখবে, আর এর চেয়ে বেশি সময় মনে রাখবে না। তো যদি এর মাঝখানে আপনি আবার ডেটা পাঠান তাহলে ওই কাউন্টারটা আবার রিসেট হয়ে যাচ্ছে, ওই সময় থেকে 5 মিনিট কাউন্ট করা হবে। এই যে এন্ট্রি ইন দ্য টেবিল ফর 5 minutes. If the source MAC address does exist in the table but on a different port, the switch treats this as a new entry. আচ্ছা, সোর্স যদি দেখা গেল অনেক সময় আমি 1 নাম্বার পোর্টে আমার এটা লাগাইছি কিন্তু কাজ হচ্ছে না, আমি খুলে নিয়ে অন্য আরেকটা পোর্টে লাগালাম, তখন ওই কিন্তু ওইভাবে লার্ন করে নিবে, পরেরটার মধ্যে যে লাগালাম সেই আপডেটেড ইনফরমেশনটাই সে লার্ন করে নিবে। So the entry is replaced using the same MAC address but with a more current port number. Okay, fine. আচ্ছা, ফাইন্ড দ্য ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ফরওয়ার্ড। সো এর আগে যেটা করলো সেটা হচ্ছে লার্ন, সে তার ম্যাক অ্যাড্রেস টেবিলটাকে এনহ্যান্স করলো বা সেখানে এন্ট্রি বাড়ালো কিভাবে, ইনকামিং যেই প্যাকেটগুলো আসতে ফ্রেমগুলো আসতেছে সেখানে সে অবজার্ভ করে দেখতেছে এখানের সেন্ডারকে, সেন্ডারের ইনফরমেশন সে স্টোর করে রাখতেছে
এখন হচ্ছে কিভাবে ডেস্টিনেশন ফাইন্ড করে ফরওয়ার্ড করবে সেই জিনিসটা। If the destination MAC address is a unicast address, the switch look for a match between the destination MAC address of the frame and an entry in its MAC address table. So সে কি করে, যখনই মানে ফরওয়ার্ড করতে হবে, তো সে যেটা করে, এটা যদি ইউনিকাস্ট অ্যাড্রেস হয়ে থাকে, মাল্টিকাস্ট বা ব্রডকাস্ট হলে তো সে বুঝতেই পারবে, কিন্তু যদি সেটা না হয়ে ইউনিকাস্ট অ্যাড্রেস হয়ে থাকে, তাহলে যেটা করবে সেটা হচ্ছে ওই আপনার ম্যাক অ্যাড্রেস টেবিলে খুঁজবে। ঠিক আছে, দ্য সুইচ উইল লুক ফর এ ম্যাচ বিটুইন দ্য ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস অফ দ্য ফ্রেম অ্যান্ড অ্যান এন্ট্রি ইন ইটস ম্যাক অ্যাড্রেস টেবিল। তো এই দুইটার মধ্যে কম্পেয়ার করবে আর কি, যদি মিলে ম্যাক অ্যাড্রেস টেবিলে সোজা কথা যদি পায়, তাহলে তো পাইলেই ওই দিক দিয়ে পাঠিয়ে দেবে। ইফ দ্য ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ইজ ইন দ্য টেবিল, ইট উইল ফরওয়ার্ড দ্য ফ্রেম আউট দ্য স্পেসিফাইড পোর্ট। ঠিক আছে, পোর্ট দিয়ে পাঠিয়ে দেবে। ইফ দ্য ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ইজ নট ইন দ্য টেবিল, ম্যাক অ্যাড্রেস টেবিলে ম্যাক অ্যাড্রেস যদি না থাকে ডেস্টিনেশনের, তাহলে তখন কি করবে, তখন সব ব্রডকাস্ট করে দিবে ইনকামিং বাদে। ঠিক আছে, দ্য সুইচ উইল ফরওয়ার্ড দ্য ফ্রেম আউট অল পোর্টস এক্সেপ্ট দ্য ইনকামিং পোর্ট। দিস ইজ কল্ড অ্যান আননোন ইউনিকাস্ট। এটাকে বলা হচ্ছে আননোন ইউনিকাস্ট। ঠিক আছে, ইফ দ্য ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ইজ এ ব্রডকাস্ট অর মাল্টিকাস্ট, দ্য ফ্রেম ইজ অলসো ফ্লাডেড, সব জায়গায় পাঠায় দেয়। সো ইউনিকাস্টও সব জায়গায় পাঠাবে যদি তার ম্যাক অ্যাড্রেস টেবিলে সেটার কোনো এন্ট্রি না থাকে বা সে না জানে। ঠিক আছে, সো এখানে একটু দেখেন কি বলতেছে। As a switch receives frame from different devices, it is able to populate its MAC address table by examining the source MAC address of every frame. When the MAC address table of the switch contains the destination MAC address, it is able to filter the frame and forward out a single port. ঠিক আছে, এইখানে যে জিনিসটা দেখিয়েছে সেটা হচ্ছে এই 1 নাম্বার, এই এ যে আছে, এ ডি এর কাছে ডেটাটা পাঠাতে চাচ্ছে। সো এ যখন ডেটাটা পাঠাচ্ছে তখন সোর্স দেওয়া হচ্ছে 000 এ, আর 000 ডি হচ্ছে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। তাহলে ম্যাক অ্যাড্রেস টেবিলে দুইটা জিনিস থাকতেছে, এই 000 এ 1 নাম্বার পোর্টের সাথে, আর 000 ডি থাকতেছে 4 নাম্বার পোর্টের সাথে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখলে আমাদের আরো কিছু জিনিস ক্লিয়ার হবে। দুইটা ভিডিও আছে আসলে, এই দুইটা ভিডিও আমরা একটু দেখে আসি। ভিডিওগুলো আসলে খুবই মজার। এখানে একটু বোঝার ব্যাপার আছে। পিসি ডি থেকে যখন ডেটাটা যাচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু সে পিসি ডি এর এটা লার্ন করতেছে। তারপরে পিসি এ থেকে যখন পিসি এ তে চলে গেল ডেটাটা, ওকে, পিসি এ থেকে যখন পিসি ডি তে আসবে তখন কিন্তু পিসি এটাও তার আগে অবশ্য লার্ন করতেছে। আমরা ভিডিওটা দেখলে আরো সুন্দরভাবে বুঝতে পারবো। আচ্ছা, আমার আমার ভিডিওর সাউন্ড কি শোনা যাচ্ছে? frame to PCB, and PCB প্রথম is থেকে going to send দেখি। an Ethernet. In this video, PCA is going to send an Ethernet frame to PCB, and PCB is going to send an Ethernet frame to PCA. We're going to examine how switches S1 and S2 build their MAC address tables, and also how they forward frames based on the information in those MAC address tables. PCA has an Ethernet frame to send to PCB. The source MAC address of the frame is 000A, and the destination MAC address is 000B. The Ethernet frame is sent to switch S1. S1 receives the Ethernet frame, examines the source MAC address, and notices that this MAC address is not in its MAC address table, so it adds the MAC address and the incoming port number. Next, switch S1 examines the destination MAC address and notices that this MAC address is not in its table.
so it floods it out all ports. PCB receives the Ethernet frame, examines the destination MAC address. Again, that frame. সো পিসি এ পিসি বি এর কাছে একটা ফ্রেম পাঠাতে চাচ্ছে, ঠিক আছে? এইটা যে দেখতেছেন এই ম্যাক অ্যাড্রেস টেবিল, এটা সুইচের এই S1 যে সুইচটা আছে এই সুইচটার ম্যাক অ্যাড্রেস টেবিল। S1 সুইচটা 1 নাম্বার পোর্টে, প্রতিটা সুইচ যে দুইটা আছে এই দুইটার 4টা করে পোর্ট আছে। এর প্রথম পোর্টে S1 এর প্রথম পোর্টে লাগানো আছে PCA, 3 নাম্বার পোর্টে PCB এবং 4 নাম্বার পোর্ট লাগানো আছে 2 নাম্বার সুইচ। তার মানে প্রথম S1 সুইচ এবং S2 সুইচ এই দুইটার মধ্যে ব্রিজ হচ্ছে এই এই ওয়্যারটা বা এই S1 এর পোর্ট 4 এবং S2 তে সেটা এসে লেগেছে পোর্ট 1 এ, ঠিক আছে? S2 এর 2 নাম্বার পোর্টে আছে পিসিসি, 3 নাম্বার পোর্ট খালি, 4 নাম্বার পোর্টে এটা রাউটারের সাথে লেগেছে, রাউটারের একটা পোর্ট 1 নাম্বার পোর্ট এখানে, আর 2 নাম্বার পোর্ট ইন্টারনেটে চলে গেছে। ওকে, এই অবস্থায় এখন ম্যাকে মানে সোর্স তো দেখতেই পাচ্ছেন, যেহেতু এটা হচ্ছে ফ্রেমটার সোর্স হিসাবে এর ম্যাক অ্যাড্রেস আসতেছে আর বি এর ম্যাক অ্যাড্রেস যাচ্ছে ডেস্টিনেশন হিসাবে, ঠিক আছে? সো আমরা দেখি S1 examines the সো কি হলো যখন এই যে এই কি বলে প্যাকেটটা যখন ম্যাক 0 মানে এ থেকে পাঠানো হলো, এপিসি থেকে পাঠানো হলো, তখন সে কি করলো, এখানে পাওয়ার পরে সে ইনকামিং পোর্ট থেকে কিন্তু সে লার্ন করে, আমরা বলেছি। সো যেহেতু ডাটাটা এখানে এসেছে, সো সোর্স ম্যাক অ্যাড্রেস কে, সোর্স ম্যাক অ্যাড্রেস এইটা, পোর্ট কত, পোর্ট 1, এটা সে তার সুইচের এখানে স্টোর করে রেখে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, destination MAC address and notices that this MAC address is not in its table, so it floods it out all ports. আচ্ছা, এখন যেটা হলো সেটা হলো সে দেখলো যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস যেটা আছে 000B, সো সে দেখতেছে যে না, আমার অ্যাড্রেস টেবিলে এই ধরনের কোনো কিছু নাই, থাকলে কিন্তু ওই পোর্ট দিয়ে পাঠিয়ে দিত। তো যেহেতু নাই, সে কি করলো, ফ্লাড করে দিল, অর্থাৎ সব তার যে ইনকামিং পোর্ট আছে এটা ছাড়া বাকি পোর্টগুলো দিয়ে সে পাঠিয়ে দিল। যেহেতু 2 নম্বর পোর্টে কেউ কানেক্টেড নাই, সো এখান দিয়ে পাঠানোর প্রশ্নই আসে না। 3 নম্বর পোর্টে এটা কানেক্টেড আছে, পাঠিয়ে দিল। 4 নম্বর পোর্টে কানেক্টেড আছে, পাঠিয়ে দিল। এখন এরপরে যেটা হবে, 4 নম্বর পোর্ট এটা লার্ন করতেছে যে ওকে, এই যে 000A এটা আছে হচ্ছে 4 নাম্বার পোর্টে, এটা লার্ন করবে আর কি। মানে এখান থেকে যখন পাঠানো হবে তখন এটা লার্ন করবে যেটা কোথায় আছে। তারপরে সে কি করবে, আবার পাবে না খুঁজে এটা ডেস্টিনেশন, তখন আবার ফ্লাড করে দিবে আর কি। ওকে, আমরা দেখি। PCB receives the Ethernet frame, examines the destination MAC address against its own MAC address, and notices that that is a match and receives the rest of the frame. The Ethernet frame continues to be forwarded to switch S2. Switch S2 examines the source MAC address of the frame and notices it is not in its MAC address table, so it adds the MAC address and the incoming port to its MAC address table. Next, switch. সো দেখলেন সে কিন্তু তার পোর্টটার হিসাব করবে, অন্যদের পোর্ট হিসাব করে কিন্তু তার লাভ নাই। সে দেখলো যে তার 1 নাম্বার পোর্ট দিয়ে এটা আসতেছে। এই 1 নাম্বার কিন্তু এই 1 নাম্বার না, বরং এই 1 নাম্বার হচ্ছে এই 1 নাম্বার, এই না, এটা যদি এই 3 নাম্বার পোর্টে কানেক্টেড থাকতো তাহলে কিন্তু এটা এখানে 3 লিখতো। S2 examines the destination MAC address, notices that is not in its MAC address table, so it floods it out all ports. PCC receives the Ethernet frame and its MAC address does not match the destination MAC address of the Ethernet frame, so it does not accept the rest of the frame. তো পিসিসি এটা ম্যাচ করে দেখলো যে তার সাথে এটা ম্যাচ করতেছে না, কারণ এটা হচ্ছে 000B, সো সে আসলে এটা ডিসকার্ড করে দিল। আর এদিকে আপনার পাঠিয়ে দেওয়া হলো তখন ইন্টারনেট, মানে রাউটার এটা কি করে,
দেখি আমরা। The router receives the Ethernet frame, examines the destination MAC address against its own MAC address, and notice it is not a match, so it does not receive the rest of the frame. Now let's have PCB sending a frame back to PCA. The source MAC address of the frame is 00. সো এখন কি হচ্ছে, পিসিবি পিসিএ কে পাঠানোর চেষ্টা করতেছে। সো দেখি কিভাবে কি করে। এখন ডেস্টিনেশন চলে যাচ্ছে এ আর সোর্স চলে যাচ্ছে বি। 0B, and the destination MAC address is 000A. PCB sends it to switch S1. S1 notices that the source MAC address is not in its MAC address table, so it adds the MAC address. And এখন কি হলো, এখন যখনই প্যাকেটটা সুইচ পেলো, এই সুইচটা পাওয়ার পরে, এই ফ্রেমটা পাওয়ার পরে সে দেখতেছে যে এই যে সোর্স ম্যাক অ্যাড্রেস লার্ন করতেছে আর কি, যে এই সোর্স ম্যাক অ্যাড্রেস সে দেখতেছে তার এখানে নাই। সো নাই যেহেতু, তখন সে আবার অ্যাড করে দিল এবং কত নাম্বার পোর্টে, 3 নাম্বার পোর্টে এটা সে স্টোর করে রাখলো। তারপরে সে দেখবে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এই ম্যাক অ্যাড্রেস টেবিলে আছে কিনা। যখন পেয়ে যাবে তখন আসলে ওই পোর্ট দিয়ে এটা পাঠিয়ে দিবে। the incoming port number. Next, switch S1 examines the destination MAC address and notices that MAC address is in its MAC address table, so it sends it out just port 1. PCA receives the Ethernet frame, examines the destination MAC address against its own MAC address, and notices it is a match, so it receives the rest of the frame. ঠিক আছে, এরপরের ভিডিওটা আমরা দেখে ফেলি। In this video, PCA is going to send a packet to the internet because the destination IP address. সো এখানে পিসিএ ইন্টারনেটে একটা কিছু পাঠানোর চেষ্টা করতেছে। সো পিসিএ এর সোর্স ম্যাক অ্যাড্রেস তো তার নিজেরটা, আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে এই রাউটারের যে ইন্টারফেস। এটা আমরা বলেছি যে এই নেটওয়ার্কের বাইরে যেতে পারবে না কখনোই ম্যাক অ্যাড্রেস। তার মানে ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা, এই ইন্টারফেসটা এটাই হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে। ইন্টারনেট যেখানে কানেক্টেড সেটা এই এর মধ্যে না। Is on another network. So in this address is that of PCA. The destination MAC address is that of the router of 000D. So the Ethernet frame is sent to switch S1. Switch S1 receives the frame, examines the source MAC address, which is in its MAC address table. So it just simply refreshes the 5-minute timer. It examines the destination MAC address, and because that destination MAC address is not in the MAC address table of switch S1, it floods out all ports. PCB receives the তো কি হলো, যখন মানে ডেটাটা পাঠানো হলো, ধরেন পিসি এ থেকে পিসিবি তে, মানে ইন্টারনেটে যখন পাঠাচ্ছিল তখন কি করতেছিল, সে পাওয়ার পরে সোর্স ম্যাক অ্যাড্রেস দেখলো। সোর্স ম্যাক অ্যাড্রেস দেখার পরে দেখলো যে এটা অলরেডি আছে। সো তার ওই 5 মিনিটস যে টাইম এটা আছে, কাউন্টারটা আছে, সেটাকে সে রিফ্রেশ করে দিল, তারপরে পাঠিয়ে দিল, মানে ফরওয়ার্ড করে দিল আর কি। ঠিক আছে, ফরওয়ার্ড করে দিল কারণ হচ্ছে ডেস্টিনেশন এখানে দেখেছে, মানে পাওয়া যাচ্ছিল না, এই জন্য সব দিকে সব পোর্টেই কিন্তু ই করে দিয়েছে, ফ্লাড করে দিল। ফ্লাডেড করে দেওয়ার পরে এদিকে গেল যে, কিন্তু সেও কিন্তু আবার পাবে না, এবং ওই টাইমারটা সে কি করবে, রিফ্রেশ করে দিবে এবং সব দিকে ফ্লাড করে দিবে। সে বলবে যে এটা আমার না, সেও বলবে আমার না, সে আবার পেয়ে তখন কি করে দেখি আমরা। ওকে, Ethernet frame, and because the destination MAC address does not match its own MAC address, it does not accept the frame. Switch S2 receives the Ethernet frame, examines the source MAC address, which is in its MAC address table, so it also simply refreshes the 5-minute timer. It examines the destination MAC address of the frame,
which is not in its MAC address table, so it floods it out all ports. PCC gets the Ethernet frame, and because the destination MAC address does not match its own MAC address, it does not accept the rest of the Ethernet frame. The router receives the Ethernet frame, and because the destination MAC address does match its own MAC address, it accepts the rest of the frame. Now we'll look at the Ethernet frame coming from the router back to PCA. The source IP address is the IP address actually of a device on a remote network. The source MAC address is that of the router at 000D, and the destination MAC address is that of PCA. The frame is sent to switch S2. S2 receives it, examines the source MAC address, which is not in its MAC address table, so it adds it. It then examines the destination MAC address, which is in its MAC address table, so it forwards it out port 1. S1 receives the Ethernet frame, examines the source MAC address, which is not in its MAC address table, so it adds it to its MAC address table. It examines সো কি হলো আমাদের এই ম্যাক অ্যাড্রেস যখন আবার এটা একটা পাঠালো, অর্থাৎ ডেস্টিনেশন হচ্ছে এখন এ আর সোর্স হচ্ছে ডি, অর্থাৎ ইন্টারনেট থেকে কোনো কিছু একটা চলে আসলো, আসার পরে এই রিপ্লাইটা যে গেল, ঠিক আছে, অথবা এই এখান থেকেও রিপ্লাইটা যেতে পারে। তো রিপ্লাইটা যখন যাচ্ছে তখন প্রথমে তো সে পেলো, পাওয়ার পরে সে লার্ন করার পর যখন ডেস্টিনেশন দেখলো যে 1 নাম্বার পোর্টে এই ডেস্টিনেশনটা, তো সে জাস্ট এদিক দিয়ে পাঠিয়ে দিল, তখন কিন্তু আর ব্রডকাস্ট করার প্রয়োজন নাই, কারণ তাকে কোথায় আছে সেটা সে জানলো। এবং কি বলে, তারপরে এখানে যখন আসলো, আসার পরে কি হলো, সে দেখতেছে যে মানে তার এই টাইমারটা কি বলে এটা অ্যাড করলো, এবং তারপরে হচ্ছে এর কাছে পাঠিয়ে দিল, জানে এখানে পেল যে ডেস্টিনেশন হচ্ছে পোর্ট 1-এ, এদিকে পাঠিয়ে দিল, ঠিক আছে। the destination MAC address, which is in its MAC address table, so it goes ahead and just forwards it out port 1 towards PCA. PCA examines the destination MAC address, and because it is a match, it accepts the rest of the frame. ঠিক আছে, সো জিনিসটা খুবই In this সহজ। video, PC সো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, যে এখানে কোনো কিছু বুঝেন নাই এখানে এরকম হলে। এইখানে একটা অ্যাক্টিভিটি আছে, এটা আপনারা পূরণ করবেন, ঠিক আছে। ম্যাক অ্যাড্রেস টেবিল কি হচ্ছে না হচ্ছে, এখানে বিভিন্ন সিনারিও, এটা আমি যদি এখন পূরণ করে দেই তাহলে আসলে লাভ নাই, আপনারা কি বুঝলেন না বুঝলেন সেটা কিছুই বোঝা যাবে না। তো আপনারা এটা নিজেরা করবেন, করে চেক দিবেন, তাহলে আবার মানে অবশ্যই অ্যান্সার দেখিয়ে দিবে যে আসলে। তো এখানে একটা এরপরে ল্যাব এরিয়া আছে, সেটা আপনারা মানে সম্ভবত ফিজিক্যাল কিছু হলে তো আর আসলে করতে পারবেন না, দেখে নেবেন আর কি একটু। আচ্ছা, আমরা এর পরে চলে যাই, আমাদের হচ্ছে সুইচ স্পিডস অ্যান্ড ফরওয়ার্ডিং মেথডস। আচ্ছা আচ্ছা, এখানে মূলত যেই জিনিসটা বলবে আর কি, যে এই যে আহ, যে ডেটাগুলো পাঠাচ্ছে না, সুইচ ডেটাটা ফরওয়ার্ড করলো, এটা কিভাবে করবে, এটা কি একবারে সব ডেটা সে নিয়ে এসে তারপরে পাঠাবে, নাকি অল্প অল্প ডেটা পাচ্ছে সাথে সাথে পাঠাচ্ছে, সাথে সাথে পাঠাচ্ছে, এরকম করবে। এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো নিয়ে এখানে একটু কথাবার্তা বলবে আর কি। Okay, so switches use one of the following forwarding methods for switching data between network ports. So network port এর মধ্যে ডেটা পাঠানোর জন্য সুইচ দুই ধরনের অ্যাপ্রোচ ইউজ করে, একটা হচ্ছে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড, আর একটা হচ্ছে কাট থ্রো সুইচিং। সো দুইটা খুবই ইন্টারেস্টিং জিনিস, এটা শুধুমাত্র এখানে না, আপনার কম্পিউটার সায়েন্সের অনেক জায়গায় এটা কাজে লাগতে পারে। সো স্টোর অ্যান্ড ফরওয়ার্ড কি জিনিস, নামের মাধ্যমেই কিন্তু একটু মানে আপনারা জিনিসগুলো বুঝে যাবেন, এগুলো অনেকটা সেলফ এক্সপ্লেনেটরি।
জাস্ট আপনার জিনিসটা একটু ধরতে পারলেই হবে। সো দিস ফ্রেম ফরওয়ার্ডিং মেথড রিসিভস দ্য এন্টায়ার ফ্রেম অ্যান্ড কম্পিউটস দ্য সিআরসি, যে সিআরসি এর কথা বলেছিলাম আগে, এটা হচ্ছে আপনার কি বলে, এই ডেটাটা কি ভ্যালিড কিনা বা ডেটাটা যেটা আপনি পেলেন সেটার এরর আছে কিনা এটা চেক করার একটা মেথড। মানে ফুললি চেক করতে পারে না, কিন্তু কিছু মানে বেসিক কিছু চেক করতে পারে আর কি। আচ্ছা, if the CRC is valid, the switch looks up the destination address, which determines the outgoing interface. Then the frame is forwarded out of the correct port. ঠিক আছে, এখানে তাইলে কি হলো, সে পুরা ডেটাটা, যে ডেটাটা পাঠানো হবে এই ডেটাটা পুরাটা সে আগে রিসিভ করে, পুরা ফ্রেমটা আগে রিসিভ করে। রিসিভ করার পরে এটার মধ্যে কোনো এরর আছে কিনা এটা চেক করে। চেক করার পরে যদি চেক সফল হয় যে ওকে না এরর নাই, তাহলে সে পাঠিয়ে দেয় আউটগোয়িং ইন্টারফেস দিয়ে। ওকে, এটা গেল। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে কাট থ্রো সুইচিং। এটা কি করে, দিস ফ্রেম ফরওয়ার্ডিং মেথড ফরওয়ার্ডস দ্য ফ্রেম বিফোর ইট ইজ এন্টায়ারলি রিসিভ। অর্থাৎ পাচ্ছে সাথে সাথে পাঠাচ্ছে, কোনো স্টোর করাটা নাই কোনো, ঠিক আছে, পাচ্ছে পাঠা দিচ্ছে। At a minimum, the destination address of the frame must be read before the frame can be forwarded. So, destination address এটা যদি যখন পেয়ে যাবে রিড, ঠিক আছে, যখন পেয়ে যাবে তখনই সে আরেকটা ফরওয়ার্ড করে দিবে। A big advantage of store and forward switching is that it determines if a frame has errors before propagating the frame. When an error is detected in a frame, the switch discards the frame. Discarding frames with error reduces the amount of bandwidth consumed by corrupted data. সো কাট থ্রোটা যেটা করে সেটা হলো সব খালি পাচ্ছে আর পাঠাচ্ছে। তো সো কোনো যদি এরর থাকে এবং শেষ পর্যন্ত ডেস্টিনেশন এটা খুঁজে পাইলো যে ডেস্টিনেশন তো ওই যে এফসিএস দিয়ে চেক করে যে এরর আছে কিনা, এবং দেখলো যে হ্যাঁ এরর আছে, তাহলে কি হবে, ডেস্টিনেশন পর্যন্ত যাওয়ার পরে এটা ডিসকার্ড হলো। আর স্টোর এন্ড ফরওয়ার্ডে এই সুইচই এটাকে ডিসকার্ড করে দিচ্ছে, ঠিক আছে। তো এই এই অ্যাডভান্টেজ স্টোর এন্ড ফরওয়ার্ডে আছে, যেটা কাট থ্রুতে নাই। ওকে, স্টোর এন্ড ফরওয়ার্ড সুইচিং ইজ রিকোয়ার্ড ফর কোয়ালিটি অফ সার্ভিস। অর্থাৎ আপনি ভালো সার্ভিস, কোয়ালিটি অফ সার্ভিস যদি এনশিওর করতে চান, তাহলে আপনার স্টোর এন্ড ফরওয়ার্ড সুইচিং ইউজ করা হয়। অ্যানালাইসিস অন কনভার্জড নেটওয়ার্ক হোয়ার ফ্রেম ক্লাসিফিকেশন ফর ট্রাফিক প্রায়োরিটাইজেশন ইজ নেসেসারি। ওকে, ফর এক্সাম্পল ভয়েস ওভার আইপি। আচ্ছা, ওই কাট থ্রোটাও সুইচিং যে একেবারে ফেল না এরকমও না, ওইটাও অনেক জায়গায় কাজে লাগে। For example, voice over IP data streams need to heavy priority over web browsing traffic. Okay, so এখানে আবার কাট থ্রো সুইচিং এর আবার দুইটা ভাগ আছে, সেটাতে আমরা আসতেছি। The switch acts upon the data as soon as it received, even if the transmission is not complete. The switch buffer just enough of the frame to read the destination MAC address so that it can determine to which port it should forward out. So সে কখন ডেটাটা পাঠানো শুরু করে, যখন সে ডেস্টিনেশন অ্যাড্রেস অফ দ্য ফ্রেম মাস্ট বি রিড, অর্থাৎ কাকে ডাটাটা পাঠাবে এতটুকু আর রিড করলে তখনই সে পাঠায় দেয়, ঠিক আছে। So that it can determine to which port it should forward out data, the switch does not perform any error checking on the frame. কোনো error checking করে না, এটা আমরা আগেই জানি। There are two variants of cut through switching, একটা fast forward আর একটা হচ্ছে fragment free switching. So fast forward কি জিনিস, offers the lowest level of latency by immediately forwarding packet after reading the destination address, because fast forward switching starts forwarding before the entire packet has been received. তার মানে ফাস্ট ফরওয়ার্ড কি করতেছে, একেবারে কাট থ্রো সুইচ বলতে আসলে যেটা বোঝাচ্ছে সেটাই করতেছে। অর্থাৎ পাওয়ার সাথে সাথে বলতে অন্তত ডেস্টিনেশন কাকে পাঠাবে সে কতটুকু তো রিসিভ হতে হচ্ছে। ডেস্টিনেশন অ্যাড্রেস পাওয়ার সাথে সাথে প্যাকেটের প্রথম থেকে আস্তে আস্তে ডেস্টিনেশন অ্যাড্রেসটা পাইলো, ডেস্টিনেশন অ্যাড্রেসটা পাওয়ার সাথে সাথে এটা পাঠায় দেয়, আর কোনো কিছু রাখে না, এরপরে সব পাঠাতে থাকে। দেয়ার মে বি টাইমস হোয়েন প্যাকেটস আর রিলেড উইথ এরর্স, ঠিক আছে। ডেস্টিনেশন
discards the faulty packet upon receipt. Fast forward switching is the typical cut through method of switching. যেটা বললাম কাট থ্রু সুইচিং বলতে আপনি যেটা বুঝে আসছেন সেটাই মূলত এই ফাস্ট ফরওয়ার্ড সুইচিং। তো ফ্র্যাগমেন্ট ফ্রি সুইচিং যেটা সেটাকে একটু দেখি তাহলে এটা কি জিনিস। A compromise between the high latency and high integrity of store and forward switching and low latency and reduced integrity of fast forward switching. The switch stores and perform error check of the first 64 bytes of the frame before forwarding because most network errors of the collision আচ্ছা এখানে একটা জিনিস আমরা তো বুঝতে পারলাম যে হাই ল্যাটেন্সি এবং হাই ইন্টিগ্রিটি। হাই ল্যাটেন্সি মানে কি? ল্যাটেন্সি মানে হচ্ছে সোজা কথায় আমি যদি বলি সোজা বাংলায় যে দেরি করে, কত দেরি করে যায়, সেটা হলো যত বেশি ল্যাটেন্সি তত দেরি করে যায়, সোজা কথা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার মধ্যে হাই ইন্টিগ্রিটি মানে হচ্ছে ডেটাটা আসলে কি ভ্যালিড নাকি, মানে ঠিক ডেটাটা গেছে কিনা, এরর ছাড়া ডেটাটা গেছে কিনা সেইটা নিশ্চিত করতেছে ইন্টিগ্রিটি। তার মানে এটার মধ্যে আপনি ইন্টিগ্রিটিও বেশি পাচ্ছেন, হাই ইন্টিগ্রিটি, আবার ওই দেরি হচ্ছে কারণ পুরোটা রিসিভ করে তারপর পাঠাতে হচ্ছে। সো হাই ইন্টিগ্রিটিও এখানে আছে, হাই ল্যাটেন্সিও এখানে আছে। অন্যদিকে কাট থ্রো সুইচিং এ লো ল্যাটেন্সি পাচ্ছে আর সাথে সাথে দুবার নিচ্ছে আর পাঠিয়ে দিচ্ছে, আবার লো ল্যাটেন্সির সাথে লো ইন্টিগ্রিটিও, কিন্তু কারণ এরর কোনো চেকিং করতেছে না, কিসের এরর শুদ্ধ পাঠাও, ঠিক আছে। সো এই যে এই দুইটা, এটা আসলে মানে সবই হাই, এখানে সবই লো। এখন কিছু অবজারভেশন, যখন এই ধরনের ইস্যু হলো কিছু অবজারভেশন আসলো। অবজারভেশন এই স্ট্যাটিস্টিক্যালি দেখা গেল যে সাধারণত যদি কোনো ধরনের এরর হয়, বেশিরভাগ এররই হয়ে যায় প্রথম 64 বিটের ভিতরে। সো প্রথম 64 বিটের ভিতরে যেহেতু এরর হয়ে যায়, এবার এটা 64 বিট হোক আর 1500 বিট হোক, হ্যাঁ 1518 বিট হোক, সেটাতে কিছু আসে যায় না। ফ্র্যাগমেন্ট ফ্রি সুইচিং যেটা করে সেটা হলো প্রথম 64 বিট পাওয়া পর্যন্ত অপেক্ষা করে এবং ওই 64 বিটের উপরে সে এররটা চেক করে, ঠিক আছে। সো যদি মানে আচ্ছা এরর কি চেক করে না, এরর চেক করে না, প্রথম বিট 64 বিট পর্যন্ত করে, আচ্ছা এরর চেক করে, সরি ভুল বলছি, প্রথমেই ঠিক বলেছিলাম। সো ইট স্টোরস এন্ড পারফর্মস অ্যান এরর চেক অন দ্য ফার্স্ট 64 bytes of the frame before forwarding because most network error and collisions occur during the first 64 bytes. This ensures that a collision has not occurred before forwarding the frame. ঠিক আছে, কিন্তু বেশিরভাগই কলিশন হয় না, বা মানে 64 বিটের পরে আর কলিশন সাধারণত হয় না বা এরর সাধারণত হয় না, এই জন্য তারা 64 বিট পর্যন্ত স্টোর করে রেখে তারপরে এটার এরর চেক করে তারপরে হচ্ছে 64 বিট সব ঠিক আছে তাহলে পুরোটা পাঠায় দাও, এই কাজটা করে। তো এইটা হচ্ছে আপনার একেবারে হাই লেটেন্সি হাই ইন্টিগ্রিটি এবং লো লেটেন্সি লো ইন্টিগ্রিটি, এই দুইটার মাঝামাঝি একটা অবস্থানে এই ফ্র্যাগমেন্ট ফ্রি সুইচিংটা। এটা একটা কাট থ্রো সুইচিং এর একটা প্রকার, ঠিক আছে, বুঝতে পারলেন কিনা? সো প্রথমত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে ট্রান্সমিশনের ফ্রেম ফরওয়ার্ডিং এর দুইটা মেথড, স্টোর এন্ড ফরওয়ার্ড মেথড, আর একটা হচ্ছে কাট থ্রো মেথড। কাট থ্রো মেথড আবার দুই প্রকার, একটা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড যেটা পিওর কাট থ্রো মেথড, আর ফ্র্যাগমেন্ট ফ্রি সুইচিং সেটা হচ্ছে কাট থ্রো এবং স্টোর এন্ড ফরওয়ার্ড, এটার হ্যাঁ স্টোর এন্ড ফরওয়ার্ড এই দুইটার মাঝামাঝি একটা নেগোসিয়েশন। Okay, memory buffering on switch. An Ethernet switch may use a buffering technique to store frames before forwarding them when the destination port is busy because of congestion. Congestion মানে জ্যাম আর কি, ওই যে গুগল ম্যাপে দেখবেন আপনি ড্রাইভ করার সময় বা আপনি ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকা বা অন্য যে কোনো জায়গায় যাচ্ছেন, তো আসে যে সামনে কনজেশন আছে, মানে আমি আর কি কনজেশন ওয়ার্ডটা ওখান থেকে শিখছি, এই জন্য বললাম কেউ যদি দেখে থাকেন
তাহলে মিলাতে সহজ হবে। ওকে, সো ডেস্টিনেশন পোর্ট যদি বিজি থাকে, অর্থাৎ সে ডেটা অন্য জায়গা থেকে রিসিভ করতেছে, তখন তো আপনি যে ডেটা পাঠাবেন এটা তো বাফার করার একটা ব্যাপার আছে, স্টোর করে রাখার। এটা কিভাবে কে করবে? পোর্ট বেসড মেমোরি। পোর্ট বেসড মেমোরি দুই ধরনের মেথড আছে, একটা হচ্ছে পোর্ট বেসড মেমোরি আর একটা হচ্ছে শেয়ার্ড মেমোরি। পোর্ট বেসড মেমোরিতে পোর্টের স্পেসিফিক মেমোরি থাকে। আসেন আমরা ডিসক্রিপশন পুরো পড়ে দেখি। ফ্রেমস আর স্টোরড ইন কিউ দ্যাট আর লিঙ্কড টু স্পেসিফিক ইনকামিং অ্যান্ড আউটগোয়িং পোর্ট। সো ইনকামিং এবং আউটগোয়িং পোর্ট দিয়ে মেমোরি একটা একটা কিউতে রেখে দেওয়া হলো ফ্রেমটা। ওকে, এ ফ্রেম ইজ ট্রান্সমিটেড টু দ্য আউটগোয়িং পোর্ট অনলি when all the frames ahead in the queue have been successfully transmitted. যখন কিউতে, কিউ মানে তো আপনারা যারা একটু কম্পিউটার সায়েন্সে পড়েছেন অথবা কম্পিউটার সায়েন্স সম্পর্কে কিছুটা জানেন, তারা কিউ সম্পর্কে সম্ভবত জানেন। কিউ সম্পর্কে জানেন না এমন কেউ আছেন? থাকলে বলে ফেলতে পারেন। আমাদের একটা ডেটা স্ট্রাকচার কিউ। কিউ জিনিসটা কিছুই না, আপনি বাসের টিকিট কাটতে ধরেন যে দাঁড়াইলেন, প্রথম একজন আসলো, আমরা এখানে তাকে দিলাম, তারপর আরেকজন আসলো, এখানে দিলাম, তারপর আরেকজন আসলো, এখানে দিলাম। আচ্ছা, তারপরে যেটা হলো একজন মানে কি বলে এটাকে, বাস এসে পড়ছে, টিকিট কেটে এভাবে দাঁড়ায় আছে, বাস এসে পড়ছে, প্রথমে আমি তাকে দিব, একজনকে উঠাইলাম, দুজনকে উঠাইলাম, ঠিক আছে, তারপরে বাসে আর জায়গা নাই, আবার আরো কিছু মানুষ আসলো, টিকিট কেটে উঠলো, আপনি এদিকে, আপনি কিন্তু আর এই পাশের কোনো দিকে অ্যাড করতেছেন না, ওই পরে পরে অ্যাড করতেছেন। এরপরে আবার আরেকটা বাস আসলো, তাহলে আপনি কি করলেন, তারপরের জনকে নিলেন, ঠিক আছে। আবার ধরেন যে আপনাকে আরো লোক আসলে আপনি পরে অ্যাড করতে থাকলেন, আর যখনই এখন আরেকটা বাস আসলো, সরি এটা এদিকে চলে আসছে, আচ্ছা যাই হোক, তারকে আসলে তাকে উঠালেন, তারপরে তাকে উঠালেন, তারপরে তাকে উঠালেন, এরকম করে আপনি সবাইকে তুললেন। তো এই যে অ্যাপ্রোচটা, এটাকে বলা হয় ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট বা কিউ। তো এই কিউ একটা মেনটেন করা হয়, তো তার কিউ এর সামনে সবাই, এগুলাকে আমরা এই যে বের করাটাকে বলি পপ। সো সবাই যখন বের হয়ে যায় বা পপ হয়ে যায়, তখন আসলে এটার ভিতরে আর কেউ থাকে না। তো কিউটা যখন ইমটি হয়ে যায়, কেউ যখন মানে ইমটি বলতে তার আগের গুলো যখন চলে যায়, তখন সেই হচ্ছে ফ্রন্টে থাকে, আমরা বলি ফ্রন্ট। কিউতে ফ্রন্ট কাকে বলি? যাকে এরপরে যদি কাউকে কিউ থেকে বের করতে হয়, যাকে বের করবেন এটা হলো ফ্রন্ট, ঠিক আছে। সো এই ফ্রন্টে যখন একটা থাকে, একটা ফ্রেম থাকে, তখন তাকে নেওয়ার পরে তাকে কি করা হয়, তার আউটগোয়িং পোর্টে এই ফ্রেমটা পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, it is possible for a single frame to delay the transmission of all frames in memory because of a busy destination port. আচ্ছা, this delay occurs even if other frames could be transmitted to open destination port. If the other frames could be transmitted to open destination ports. Okay, so delay অনেক কারণেই হইতে পারে। এটা হচ্ছে possible for a single frame to delay the transmission of all frames memory because of a busy destination. Destination যদি বিজি থাকে তাহলে তো আসলে পাঠাতে পারবে না, ঠিক আছে না। আচ্ছা, এরপর আসেন শেয়ার্ড মেমোরিটা কি জিনিস সেটা আমরা একটু দেখি। ডিপোজিটস অল ফ্রেমস ইনটু এ কমন মেমোরি বাফার শেয়ার্ড বাই অল সুইচ পোর্টস অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ বাফার মেমোরি রিকোয়ার্ড বাই এ পোর্ট ইন দ্য মেমোরি। তো এইখানে যেটা হচ্ছিল, এটা আগে বলেছি যে প্রতিটা মানে পোর্টের জন্য আলাদা এখানে মেমোরি, আর এটা হচ্ছে শেয়ার্ড মেমোরি, ঠিক আছে। পোর্টের জন্য আলাদা মেমোরি যেটা করা হয় সেটা হচ্ছে ওই ইনকামিং পোর্ট এবং আউটগোয়িং পোর্টের মেমোরিতে এই জিনিসটা রাখা হয় আর কি, ঠিক আছে, বা ওই রিলেটেড আর কি, ওই পোর্ট দুইটার লিঙ্কের মধ্যে রাখা হয়। আর এটা হচ্ছে পুরো মেমোরিটাই থাকে শেয়ার্ড। সো কতটুকু মেমোরি কোন ইয়েটা পাবে,
কোন ফ্রেমটা পাবে সেটা ডাইনামিক্যালি, অর্থাৎ যখন আসলে ডেটাটা আসতেছে তখন অ্যাসাইন হয়, এর আগে অ্যাসাইন হয় না। ঠিক আছে? The frame in the buffer are dynamically linked to the destination port, enabling a packet to receive on one port and then transmit on another port without moving it differently. ওকে, সো মূল ব্যাপারটা হচ্ছে একটার মধ্যে পোর্ট বেসড আর একটা হচ্ছে শেয়ার্ড, মেমোরিটা শেয়ার্ড থাকে। So shared memory buffering also results in larger frames that can be transmitted with fewer dropped frames. This is important with asymmetric switching, which allows for different data rates and different ports. Therefore, more bandwidth can be dedicated to certain ports. ওকে, দেন আমরা তারপরে সামনে আগাই। ডুপ্লেক্স অ্যান্ড স্পিড সেটিং, এগুলি আপনারা অবশ্য আমার চেয়ে ভালো জানেন ইতিমধ্যে। টু অফ দ্য মোস্ট বেসিক সেটিং অন এ সুইচ আর ব্যান্ডউইথ, স্পিড অ্যান্ড ডুপ্লেক্স সেটিংস ফর ইচ ইন্ডিভিজুয়াল সুইচ পোর্ট. It is critical that the duplex and bandwidth settings match between the switch port and the connected device. Okay, there are two types of duplex setting used for communications on an Ethernet network: full duplex আর ডুপ্লেক্স। এগুলি সম্পর্কে তো জানেনি যে ফুল ডুপ্লেক্স বোথ এন্ডে সেন্ড রিসিভ সবকিছু সিমিলটেনিয়াসলি করতে পারতেছে, এক এন্ড থেকেই করতে পারতেছে। আর ব্যান্ডউইথটা হচ্ছে আপনি কেমন ডাটা পাঠাতে পারবেন সেটা হচ্ছে মূল ব্যাপার। অটো negotiation is an optional function found on most Ethernet switching and NICs. It enables two devices to automatically negotiate the best speed and duplex. সো একটার দুই পাশেরই যে ইনকামিং পোর্ট এবং আউটগোয়িং পোর্ট দুইটারই যে সমান থাকবে, ক্যাপাবিলিটি থাকবে সেরকম না। একটা যদি ফার্স্ট ইথারনেট পোর্ট হয়, আরেকটা যদি গিগাবিট ইথারনেট পোর্ট হয়, তাহলে কি হবে? একজন হয়তো অনেক দ্রুত ডেটা পাঠায় ফেলবে, আরেকজন রিসিভ করবে, আরেকজনের রিসিভিং ক্যাপাবিলিটি হাই, পাঠানোর ক্যাপাবিলিটি এই পাশ থেকে কম। তো এইগুলি, এটা অটো নেগোসিয়েশন যদি অন করা থাকে তাহলে তারা অটোমেটিক্যালি এগুলি করে, মানে নেগোশিয়েট করে নেয়। এবং এই কি বলে হাফ ডুপ্লেক্স হবে না আর ফুল ডুপ্লেক্স হবে সেটাও নেগোশিয়েট করে নেয়। দুই দিকেই ফুল ডুপ্লেক্স সাপোর্ট আছে, সো ফুল ডুপ্লেক্স হবে। একদিকে ফুল ডুপ্লেক্স সাপোর্ট নাই, তাহলে তখন হাফ ডুপ্লেক্স হবে। এই তো, এই জিনিসগুলো তো খুবই সহজ। আচ্ছা, এখানে কি বলছে যে ডুপ্লেক্স এন্ড স্পিড সেটিং, ডুপ্লেক্স মিসম্যাচ is one of the most common cause of performance issues on 10 or 100 Mbps Ethernet links. It occurs when one port on the link operates at half duplex while the other port, যেটা বললাম। ওকে, সো এটার কারণে আসলে খুবই কি বলে পারফরমেন্স অনেক সময় খারাপ হয় আর কি। This can occur when one or both ports on a link are reset and the auto negotiation process does not result in both link partners having the same configuration. It also can occur when users reconfigure one side of a link and forget to reconfigure the other. এক পাশে কনফিগার করলেন আর এক পাশে করতে ভুলে গেলেন, তখন এরকম হয়। Both sides of a link should have auto negotiation on or both sides should have it off. তো আইদার করলে দুই দিকে ম্যানুয়াল করবেন, আর নাইলে দুই পাশে অটো নেগোসিয়েশন অন করে রাখবেন। তাইলে বেস্ট প্র্যাকটিস ইজ টু কনফিগার বোথ ইথারনেট সুইচ পোর্ট অ্যাজ ফুল ডুপ্লেক্স। ঠিক আছে, দুই দিকেই ফুল ডুপ্লেক্স করে রাখাটা বেস্ট প্র্যাকটিস। ওকে, আই এম ফুল ডুপ্লেক্স সো আই ক্যান সেন্ড হোয়েন এভার আই ওয়ান্ট, সো পাঠাই দিল। আর এই দিক থেকে তার আছে হাফ ডুপ্লেক্স, সো আই এম হাফ ডুপ্লেক্স সো আই ক্যান অনলি সেন্ড হোয়েন দ্য লিঙ্ক ইজ ক্লিয়ার বাট আই এম অলসো গেটিং এ লট অফ কলিশনস। সো এই দিক থেকে ডেটা আসতেছে, সে পাঠাইতে যাইতেছে, দেখতেছে আবার ওদিক থেকে ডেটা আসে। ঠিক আছে, তো তখন আসলে ঝামেলায় পড়ে যাচ্ছে বেচারা। অটো এমডিএক্স, এটার কথা আগেও বলেছিলাম। স্ট্রেট থ্রো এবং আমাদের মনে আছে কিনা ক্রসওভার এবং স্ট্রেট থ্রো দুই ধরনের, কি বলে এটাকে, আমরা যখন আর যে 45 এর মধ্যে কেবল গুলো যখন লাগাই তখন কিন্তু ওই দুই ওরিয়েন্টেশনে লাগানো যেত, যেটা আমরা গত ক্লাস বা তার আগের কোনো একটা ক্লাসে দেখেছি। তো অটো এমডিএক্স এটা পুরান রাউটারগুলোর মধ্যে থাকে না, কিন্তু নতুন রাউটারগুলোর মধ্যে থাকে।
এবং এইটা যদি আপনি অন করে দেন, অর্থাৎ এনাবল করে দেন, এটা MDIX অটো লিখে এনাবল করে দেন, তাহলে ক্রসওভার হলো না হলো সেগুলি আর আপনার চিন্তা করতে হবে না। কানেকশন বিটুইন ডিভাইসেস ওয়ান্স রিকোয়ার্ড দ্য ইউজ অফ either a crossover or a straight through cable. The type of cable required dependent on the type of interconnected connecting device. A direct connection between a router and a host requires a crossover connection. Crossover connection দরকার, তো আপনি দিয়ে দিয়েছেন straight through, MDIX অন করে দিলেন, অটো করে দিলেন, সো কোনো সমস্যা নাই। Most switch devices now support the automatic medium dependent interface. So এটার MDIX এর পূর্ণরূপ হচ্ছে মিডিয়াম ডিপেন্ডেন্ট interface. আচ্ছা, crossover failure. When enabled, the switch automatically detects the type of cable attached to the port and configures the interfaces accordingly. The auto MDIX feature is enabled by default on switches running Cisco IOS release. এত Cisco IOS এর এত ভার্সনের পরে বাই ডিফল্ট অটো MDIX কনফিগার করা থাকে, আর যদি করা না থাকে তাহলে ফিচার থাকলে আপনি করে নেবেন আর কি। তো however, the feature could be disabled. For this reason, you should always use the correct cable type and not rely on them. So, feature কোনো কারণে ডিসেবল থাকতে পারে ফোর্সফুলি, আর এরকম আবার ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটিও লাগতে পারে। এই জন্য আপনি এইটার উপরে ভরসা করে যেমন তেমন খালি যাচ্ছে তাই লাগাই দিলেন, আর মনেই রাখলেন না যে এটা কি এই ডিভাইসের সাথে কি MDI ক্রসওভার লাগানো উচিত না স্ট্রেট থ্রো, এটা যেন না করেন সেটাই এখানে বলা হয়েছে। সো আমাদের চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারে কি কি লার্ন করলেন না করলেন সেই জিনিসগুলো এখানে আছে। এখানে তেমন মানে প্র্যাকটিক্যাল কিছু ছিল না, থিওরিটিক্যাল জানার জিনিসপত্র। ওই যদি একটু আবার জাস্ট টার্মগুলোর কথা বলি, LLC এবং ম্যাক লেয়ার মানে সাব লেয়ার আর কি ছিল, সেগুলোর স্ট্যান্ডার্ড সম্পর্কে আমরা জেনেছিলাম। ঠিক আছে, ফ্রেম টাইম বেসিক ওরিয়েন্টেশনটা কেমন থাকে সেটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, ম্যাক অ্যাড্রেস কিরকম থাকে এবং কিভাবে কোন পোর্শন কিভাবে থাকে, ইউনিকাস্ট ম্যাক অ্যাড্রেস বা ব্রডকাস্ট করতে হলে বা মাল্টিকাস্ট করতে হলে কিরকম ম্যাক অ্যাড্রেসের শুরুটা কিরকম হয় না হয় সেগুলো সম্পর্কে আমরা দেখেছি। ম্যাক অ্যাড্রেস টেবিলটা কিভাবে আপডেট হয়, হ্যাঁ, সেগুলোর ভিডিও সহ আমরা দেখেছি। এরপরে আমরা সুইচ ফরওয়ার্ড করার কয়েকটা পদ্ধতি দেখলাম। একটা হচ্ছে স্টোর এন্ড ফরওয়ার্ড সুইচিং, আর একটা হচ্ছে কাট থ্রো সুইচিং। কাট থ্রো সুইচিং এর পিওর কাট থ্রো সুইচিং যেটা, সেটা হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড সুইচিং। কাট থ্রোর দুইটা প্রকারের মধ্যে, আর ফাস্ট ফরওয়ার্ড সুইচিং এবং এই স্টোর এন্ড ফরওয়ার্ড সুইচিং এই দুইটার মধ্যে নেগোসিয়েশন করে ফ্র্যাগমেন্ট ফ্রি সুইচিং করা হয়েছে, যেটা 64 বাইট নিয়ে সেটার এররটা জাস্ট চেক করে। আর স্টোর এন্ড ফরওয়ার্ডে কি করে, পুরাটা আগে নেয়, নিয়ে CRC মেথড দিয়ে এটা এররটা চেক করে, তারপরে ফরওয়ার্ড করে। আর কাট থ্রো একেবারে ফাস্ট ফরওয়ার্ড যেটা, সেটা খালি ডেস্টিনেশনটা পাওয়া মাত্রই ধুপ পাঠাতে থাকে। তারপরে অনেক সময় আউটগোয়িং পোর্ট এটা বিজি থাকতে পারে, তখন কিভাবে কাজটা করে, ওই পোর্টের মেমোরিতে সে একটা কিউ তৈরি করে এবং সেভাবে পাঠাতে থাকে। আর আরেকটা হতে পারে যে শেয়ার্ড মেমোরি, অর্থাৎ কি বলে, শেয়ার্ড মেমোরি মানে হচ্ছে সবার জন্য, পুরো সুইচের জন্য একটাই মেমোরি আছে, সবাই ওখানে জাস্ট রাখতে থাকে। তার ফ্রেমটা যত বড়, তার ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট হয়ে তত বেড়ে। তারপরে হাফ ডুপ্লেক্স এবং স্পিড সেটিং, হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স সম্পর্কে জানলাম। যদি কি বলে, এটা যদি অটো করা থাকে তাহলে তো খুব সহজে এগুলো মানে হ্যান্ডেল করা যাচ্ছে। অটো MDIX যদি অন করা থাকে তাহলে ওই স্ট্রেট থ্রো না কপার মানে ক্রসওভার, এই দুইটা নিয়ে আর চিন্তা ভাবনা করতে হচ্ছে না। সো দ্যাটস অল ফ্রম আওয়ার সাইড ফর টুডে। একটা ল্যাব ছিল সম্ভবত স্যার হ্যাঁ, এটা এখানে। ল্যাব বলতে ল্যাব ল্যাবগুলো হচ্ছে আপনার কি বলে, যদি আমাদের কাছে ফিজিক্যাল ডিভাইস অ্যাভেলেবল থাকতো তাইলে ওই জিনিসগুলো আমরা করে ওইভাবে দেখতে পারতাম। তো ল্যাব আসলে কয়েক ধরনেরই আছে। এখানে ফিজিক্যাল ল্যাব মনে হয়, এটা সম্ভবত ফিজিক্যাল ল্যাব। সো আপনারা সেটা একটু দেখেন। মানে ল্যাবগুলো শুধু ল্যাব যেগুলো প্যাকেট ট্রেসার না যেগুলো, সেগুলো আমি আসলে আপনাদের উপরে
ছেড়ে দিচ্ছি। আপনারা এটা নিজেরা মানে প্র্যাকটিস করে দেখবেন, এবং যদি ফিজিক্যালি হয় তাহলে তো আসলে আপনার কাছে যদি ডিভাইস থাকে তাহলে তো আপনি প্র্যাকটিস করে দেখতে পারলেন, আর যদি না থাকে তাহলে তো কিছু করার নাই। আর যেগুলো এই যে আপনার ইয়ে দিয়ে করতে হয়, একটা দেখলাম ওয়্যার শার্কের, অর্থাৎ ওয়্যার শার্ক তো আপনারা আগে ইনস্টল করেছেন, এই যে এটা এক্সামিন ইথারনেট ফ্রেম, তো সেইগুলো আসলে আপনারা নিজেরা করবেন, অবশ্যই করবেন আর কি। এবং সেটা জি যদি স্যার। না পারেন হয়তো আমি পরে জি দেখাই দিব, স্যার। কিন্তু আমি দেখাই দিব সেই ভরসায় থেকে থাকলে কিন্তু হবে না। জি স্যার। ওকে দেন, থ্যাংক ইউ সো মাচ।